পদক্ষেপটা গ্রহণ করেছিল সেটা ছিল গুম। এবং শুধুমাত্র বাংলাদেশ না, এশিয়ার পার্সপেক্টিভ থেকে চিন্তা করলেও গুমকে যে পর্যায়ে শেখ হাসিনা ব্যবহার করেছিল সেটাই মূলত বাংলাদেশের মানুষকে দীর্ঘদিনের একটা ভীতিকর অবস্থার দিকে নিয়ে গিয়েছে। এবং গুম থেকে যে অল্প কয়েকজন ব্যক্তি ফেরত এসেছে তারা সারা জীবনের জন্য একটা মানসিক ট্রমার ভিতর দিয়ে যান। কাজে গুমের যে ক্ষতির যে মাত্রাটা সেটা আমার কাছে মনে হয় কোনো কোনো ক্ষেত্রে খুনের চেয়েও অনেক বেশি ভয়ানক। কারণ একজন যখন খুন হয়ে যায় তার স্বজনরা জানেন তার কবরটা কোথায়, তার পাশে গিয়ে অন্তত তার সমাধির পাশে গিয়ে দুপোটা অশ্রু ফেলে স্রষ্টার কাছে দোয়া করতে পারেন। কিন্তু যারা গুমের শিকার হয় বছরের পর বছর তাদের স্বজন থাকে না, কিন্তু তারা জানে না যে এই মানুষগুলো আদৌ বেঁচে আছে কিনা। তো আমরা প্রত্যেকের কথা শুনবো এবং যারা স্টেজে উপনীত হয়েছে তাদের ভিতরে কয়েকজন আছেন সরাসরি গুমের শিকার। সবার আগে আমরা একটু পরিচয় করিয়ে দিতে চাই আজকে যে সংগঠন এই প্রোগ্রামের আয়োজন করেছে, মানে ব্রেইন। আপনারা যেটা দেখছেন বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস এন্ড ইনফরমেশন নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা মূলত যদিও প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশে স্টার্ট হয়েছে কয়েকদিন আগে, কিন্তু ভার্চুয়ালি অনেকদিন যাবত এই প্রতিষ্ঠানটা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। দেশ এবং দেশের বাইরে অনেক রিসার্চার এবং অনেক যারা গুমের ভিকটিম ছিল, মানবতা বিরোধী অপরাধের ভিকটিম ছিল, তাদের কালেক্টিভ একটা এফোর্ট ছিল এই ব্রেইন। দেশের বাইরে থেকে নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে তারা তাদের কাজটা চালিয়ে যাচ্ছিলেন। এই 5 আগস্টের পরে যখন নতুন বাংলাদেশে পদযাত্রা শুরু হয়েছে, তারপরে ভার্চুয়ালি এবং ইন পারসন অফিস নিয়ে আমরা একটা হাইব্রিড পদ্ধতির মাধ্যমে এই রিসার্চ ইনস্টিটিউটটা কাজটা শুরু করেছে। সবার প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি ব্রেইনের বাংলাদেশ অপারেশনাল হেড সাদিক ভাই, ব্রেইন সম্পর্কে সবার উদ্দেশ্যে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। সাদিক ভাই একটু প্লিজ। উপস্থিত সুধী মণ্ডলী, বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস আর ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের শুক্রবারের ব্যক্তিগত দিনের সময় খরচ করে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আলোচক বৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি। আর মায়ের ডাকের সংগঠনের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন সবসময় থাকবে। বিগত একটি জালিম একটি দানব সরকারের সময়ও যারা এই সাহসী পদক্ষেপ ক্রমাগত রেখে যাচ্ছিলেন সমাজে, যখন কথা বলা যেত না, যখন চিন্তা প্রকাশ করা যেত না, তখন আপনারা ক্রমাগত রাস্তায় দাঁড়িয়েছেন, সেমিনার করেছেন, মানুষকে আপনাদের স্বজন হারানোর কথাগুলো জানাতে পেরেছিলেন, যার ফলে হয়তোবা গুমের তীব্রতাটা কমে এসেছিল, কিন্তু গুম বন্ধ হয়নি। আপনাদের এই ক্রমাগত প্রতিবাদকে আমরা আমাদের পক্ষ থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, সবসময় স্মরণ করব। আমরা আমাদের এই সংগঠন বিভিন্ন সামাজিক সমস্যা এবং রাষ্ট্রীয় সমস্যা নিয়ে আমাদের মতো করে চিন্তা করে আমাদের নিজস্ব যে মতামতগুলো এগুলো সমাজে প্রকাশ করার জন্যই এই সংগঠনটি আমরা তৈরি করেছি। মূলত এখানে আলোচক যারা আছেন ওনারা গুমের ব্যাপারে বিস্তারিত কথা বলবেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই ভয়াবহ অমানবিক এই জঘন্য কার্যকলাপের নিন্দা জানানোর জন্য আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করেছি, যদিও এটা নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব এখানে উপস্থিত আছেন জনাব শফিকুল আলম, ওনার কাছে অনুরোধ করব, আমরা জানি যে অসংখ্য সমস্যায় জর্জরিত এই সরকার নানা রকম কাজ প্রায়োরিটি বেসিসেই এগিয়ে নিয়ে যাবেন, তবুও এই মানবতা বিরোধী অপরাধ যেটি সংগঠিত হয়েছে দেশে ক্রমাগত, এটাকে নিয়ে অন্য অন্য গুরুত্বপূর্ণ কাজের তালিকার মধ্যে এটাকে স্থান দিবেন, যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করবেন। আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই আরো একটি ব্যাপার, সেটা হচ্ছে আমরা গুমের ব্যাপারটা জানি যে রাষ্ট্রীয় বাহিনীগুলো অন্যায়ভাবে মানুষকে জোরপূর্বক দীর্ঘদিন অজানা কোনো স্থানে আটকিয়ে রাখেন এবং কখনো তারা জীবিত ফেরত আসেন, কখনো তারা আর ফেরত আসেন না। এখানে 3টি ধাপ আছে। প্রথমত যারা ফিজিক্যালি ইনভলভ ধরে নিয়ে গুম করেন, দ্বিতীয় ধাপ যারা এক্সিকিউট করেন, যারা অর্ডার দেন, যারা কোঅর্ডিনেট করেন, কিন্তু এর বাইরে একটা গ্রে পার্ট আছে।
হু আর দ্য ডিসিশন মেকার? এই ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধের এই মাস্টার প্ল্যানার কারা? কার মাথা থেকে আইডিয়া এসেছিল এই গুম করার? আপনারা জানেন যে পৃথিবীতে ল্যাটিন আমেরিকা এবং মিডল ইস্টের কিছু বর্বর রাষ্ট্র ছাড়া এই ভয়ঙ্কর অপরাধটা কোথাও সংঘটিত হয় না, এমনকি পাকিস্তানের মতো দেশেও হয় না। আপনারা জানেন যে ভারত অতটা আইন, আমি যেটাকে বলতে যাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেটিভলি অতটা স্ট্রং একটা দেশ না, এখানে আইন তার নিজস্ব গতিতে অনেক জায়গায় ফাংশন করতে পারে না, কিন্তু তারপরে গুমের মতো ভয়ঙ্কর ঘটনাটা এই বিশাল দেশটাতে ঘটে না। আমাদের দেশে গুমের এই সংস্কৃতির জন্ম কারা দিল, কারা প্ল্যান করলো, কারা এর মাস্টার মাইন্ড? এই ব্যাপারটি সরকারকে খুঁজে বার করতে হবে। গুমকারীদের শুধু শাস্তি দেয়া নয়, গুমের এই পরিকল্পনা যারা করেছেন এবং যারা মাস্টার মাইন্ড ছিলেন বিহাইন্ড দ্য সিন, তারা কারা তাদের খুঁজে বার করা। তারা কি তারেক সিদ্দিকী? তারা কি স্বয়ং শেখ হাসিনা? অথবা তারা কি কোন বন্ধু রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা? কারা বাংলাদেশকে গুমের টেস্ট কেস বানিয়েছিল? এই রহস্যটা উদ্ঘাটন করে স্থায়ীভাবে যেন গুম বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যায়, যেন বাংলাদেশে মানুষকে গুমের জন্য প্রতিবাদী হয়ে আর কখনো রাস্তায় দাঁড়াতে না হয়, আমরা সরকারের কাছে অনুরোধ করব গুম ব্যাপারটাই যেন বাংলাদেশ থেকে গুম হয়ে যায়। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা আসলে গুম নিয়ে যতই আলোচনা করি, যাদের পরিবারে সরাসরি কেউ গুম হয়েছিলেন সেই গুমের স্মৃতি যে কতটা ভয়াবহ তাদের মুখ থেকে বোধহয় আমরা শুনলে আমাদের বেশি হৃদয়গ্রাহী হওয়ার কথা। আমার মনে পড়ে আমি তখন খুবই ছোট, গুমের নামের শব্দটা বা এর তাৎপর্য কতটা ভয়ঙ্কর সেটা তখন অনুধাবন করতে শিখিনি, কিন্তু টিভিতে তখন দেখতাম একজন এসে কান্না করত, তাকে নিয়ে সরকারের বিভিন্ন এজেন্সি এবং তৎকালীন সরকারের যিনি প্রধান ছিলেন তাকে ডেকে নিয়ে মিথ্যা আশ্বাস দিতেন একের পর এক। সেই পরিচিত মুখ আজকে আমাদের স্টেজে উপস্থিত আছে। অনেকগুলো বসন্ত জীবন থেকে পার হয়ে গেছে, কিন্তু তাদের সেই দুঃখের স্মৃতি সেটা কি ভুলে গেছেন? এবং সেই ক্ষত নিয়েই তারা বেঁচে আছে। একটা গুমের শিকার পরিবারের অবস্থা কি হয় তাদের মুখ থেকে শুনলেই সম্ভবত আমরা অনুধাবন করতে পারি যে কতটা সাফারিংসের ভেতর দিয়ে তারা গেছে। আমি স্মৃতিচারণের জন্য স্টেজে এবার ডেকে নিচ্ছি, মাইক্রোফোনের সামনে ডেকে নিচ্ছি তাসনিয়া রুশদীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিএনপি নেতা এম ইলিয়াস আলী, যিনি গুম হয়ে গেছে তার স্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্বামী এম ইলিয়াস আলী, উনি সাবেক সংসদ সদস্য ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ছিলেন। 2012 সালের 17 এপ্রিল আমরা যে বনানীতে যে বাসাতে থাকি 2 নম্বর রোড, সেই রোডের থেকে যখন রাত্রেবেলা বাসায় ফিরছিলেন, রাত্রে 12টা বাজে, সেই সময় কিছু সাদা পোশাকধারী লোক গাড়ির গতিরোধ করে আমার স্বামী এম ইলিয়াস আলী এবং ওনার যে ড্রাইভার আনসার আলী তাদেরকে গুম করে। তো তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারলাম যখন আমাদেরকে থানা থেকে ফোন করে বলা হলো যে বনানী থানা থেকে যে এখানে একটি গাড়ি পাওয়া গেছে, আমাদের যে গাড়িটা উনি ছিলেন গাড়িতে, সেই গাড়িটাতে একটা স্টিকার লাগানো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টিকার। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি আমাকে বললো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টিকার লাগানো গাড়িটা এরকম এত নাম্বার, নাম এটা আপনি কি শিখুনি নাকি? বললাম যে হ্যাঁ এটা আমি। তো বললো যে আমি এখানে গাড়িটা রাস্তার ভিতরে পড়েছিল, আমরা গাড়িটাকে নিয়ে এসেছি। তো তখন আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি রাত্রিবেলায়, রাত্রে 12টার সময় বিভিন্ন আমাদের দলীয় যে লোকজন যারা আছেন এবং আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
উনি সহ সব নেতৃবৃন্দ যারা ছিলেন এবং সাংবাদিক যারা ছিলেন সবার সঙ্গে যোগাযোগ করেছি। করার পরে রাত্রিবেলা সারা রাত ধরেই আমরা চেষ্টা করেছি, কিন্তু কোনো ধরনের কোনো ট্রেস আমরা করতে পারিনি। সকালবেলা আমার বাসায় আসছিল পুলিশের লোক, তো তারা এসে কথা শুনে চলে গেছে। এরপরে পুলিশের তরফ থেকে আরো লোকরা এসে বাসার সামনে অনেক বেশি মানে এমন একটি পরিস্থিতি মনে হচ্ছিল যে মানে আমরাই একটা অপরাধী মনে হয়, এরকম একটা মানে বাসা ঘেরাও করে বাসার ভিতরে মনে হচ্ছে এরকম। কিন্তু আমরা তো সেখানে ভিকটিম ছিলাম, কিন্তু আমাদের সাথে যে আচরণগুলো তখন করা হয়েছিল সেটা আসলেই মানে দুঃখজনক। এ কারণে যে তখন আমি বারবার বলেছিলাম যে আমার স্বামীকে আপনারা খুঁজে বের করে দেন। একটা মানুষ রাত্রিবেলা গাড়ি থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, গাড়িটা ফেরত পাওয়া গেছে, এটা তো পুলিশ চাইলেই এটা পারবে উনি কোথায় আছে ওনার ট্রেস দিতে, সন্ধান দিতে, কিন্তু ওনারা সেই ব্যাপারে কোনো ধরনের কোনো সহযোগিতা আমাদেরকে করেন নাই। তো এর পরবর্তীতে তখন আমার বড় ছেলে তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছিল, পরীক্ষা চলছিল, পরের দিন ছিল ওর কেমিস্ট্রি পরীক্ষা। তো কেমিস্ট্রি পরীক্ষা আমি ওকে যখন অনেকেই বলেছিল যে পরীক্ষাটা ড্রপ করার জন্যে, তো আমি বললাম যে না, পরীক্ষাটা যেহেতু প্রিপারেশনটা আগে থেকে নিয়েছে, প্রিপারেশনের পরে যেভাবে পরীক্ষা যেমনই হোক পরীক্ষাটা অ্যাটেন্ড করুন, পরবর্তীতে সে যদি খারাপ করে নেক্সট টাইম আমরা হয়তো চেষ্টা করব। তো আমি যখন তাকে পরীক্ষার হলে নিয়ে যাচ্ছি গাড়ি দিয়ে, তখন সিগন্যালে গাড়িটা দাঁড়ায়, তখন পত্রিকা সংবাদপত্র বিক্রেতা সংবাদপত্র হাতে নিয়ে বলছে ইলিয়াস আলী গুম, এটা বলে বলে সে পত্রিকা বিক্রি করছে। যাই হোক, আমি আমার ছেলের দিকে তাকিয়ে আমি গাড়ির গ্লাসটি তুলে দিয়েছি, দিয়ে আমি তাকে হল পর্যন্ত নিয়ে গিয়েছি। হলে আমি তাকে নামিয়ে চলে আসছি। আমাকে প্রিন্সিপাল আমাকে বলেছে যে আপনার ছেলে পরীক্ষা লিখতে লিখতে থেমে যাচ্ছে, বারবার লিখতে লিখতে থেমে যাচ্ছে। তো উনি বললেন যে আমি বারবার পিঠিয়ে হাত দিয়ে বলেছি যে তুমি লিখো। তো যাই হোক, পরীক্ষা দিয়েছে এবং আল্লাহর অশেষ রহমত সে জিপিএ 5 পেয়েছে ওই পরীক্ষাতে। তো তারপর পরবর্তী প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তারপর থেকে এই গুম হওয়ার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি, বিভিন্ন যে কোনো যে মাধ্যমে কোথাও সরকারের প্রশাসনের কোনো লোক, আত্মীয় স্বজন, সব জায়গায় যোগাযোগ করেছি, কিন্তু কোনো ধরনের মানে নিউজ আসে ওনাকে এরকম এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বা ওনাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে বা ওনাকে ক্যান্টনমেন্টের ডিজিএফআই অফিসে নিয়ে যাওয়া হয়েছে, এরকম আমাদেরকে কিন্তু ইনফরমেশন দিয়েছে। দেওয়ার পরে পরবর্তী যখন আমরা নেক্সট স্টেপ কি বা এরপরে উনি কোথায় আছেন বা এখন কি হচ্ছে এই বিষয়গুলো তখন আর আমাদেরকে ট্রেস করা যাচ্ছে না, যারা আমাদের সাথে যোগাযোগ করছিল। কারণ হচ্ছে যে তাদের উপর পুরোপুরি নজরদারিতে রাখা হয়েছে তাদেরকে, যাতে তারা কোনো ধরনের কোনো ইনফরমেশন আমাদের কাছে না দিতে পারে, মানে যারা ইনফরমেশনগুলো দিচ্ছিল। তো করতে করতে এরকম তো আমাকে যখন আন্দোলন, তখন বিএনপি, উনি যেহেতু বিএনপি করে একটা বড় দল, বিএনপি আন্দোলন করেছিল এবং ওনার এলাকা বিশ্বনাথ উসমান নগর, এখানে 5 জন লোক মারা গিয়েছিল পুলিশের গুলি দিয়ে, এবং সারা মানে 2টা উপজেলায় একটা পুরুষ শূন্য হয়ে গিয়েছিল। ওখানে সবার নামে মামলা, ছেলে মেয়ে ভাই বোন যারা ছিল প্রতি পরিবারে সবার নামে মামলা ছিল, হাজার হাজার মামলা তাদের নামে করা হয়েছিল। সেই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে, সরকার রিলেটেড যারা ছিল, 2-1 জন আমার বাসায় এসে নিচে, তখন তো আমি নিচে নামিনি বেশি, নিচে এসে চিরকুট লিখে দিয়ে গেছে। কেউ বলেছে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার জন্য, যে আপনি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেন, আপনি এটা হলে উনি আপনাকে ওনাকে ফেরত পাবেন, দেখা করেন। তখন আমি, যেহেতু আমার স্বামী একটা দল করে, আমি হঠাৎ করে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে যাব। তো আমি বললাম যে কিভাবে দেখা করব, বলে যে আপনি একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন যে আপনি দেখা করতে চান। এটা সম্পূর্ণভাবে ওদেরই মানে এটা প্ল্যান আর কি, মানে এটা সাজানো আর কি, যে আপনি প্রেসের মাধ্যমে বলেন যে ওনার সাথে দেখা করতে চান, আপনার সাথে যোগাযোগ করবে। তো আমি তখন গেলাম ম্যাডামের কাছে, মানে বেগম খালেদা জিয়া, ওনার সাথে কথা বললাম। তো ম্যাডাম আমাকে বললেন যে ঠিক আছে তুমি করো দেখা, তুমি যদি ওনার সাথে দেখা করে যদি তোমার স্বামীকে ফেরত পাও তাহলে তুমি দেখা করো।
তো আমি সেই অনুযায়ী একটা আমার বাসা নিচে একটি প্রেস কনফারেন্স করে বললাম যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। তো পরে সেদিনই রাত্রিবেলা আমাকে ফোন করা হলো প্রাইম মিনিস্টার অফিস থেকে, উনি পিএস ফোন করে বললো যে আপনি দেখা করতে চান ওনার সঙ্গে? আমি বললাম যে হ্যাঁ আমি দেখা করতে চাই। তো বললো যে টাইম দিল যে ওই 2 তারিখ মনে হয়, 2 তারিখে মে মাসের 2 তারিখ এরকম আপনি আসবেন এরকম ইয়ে। তো আমি সেইভাবে গেলাম, আমার বাচ্চাদেরকে নিয়ে ওনার সঙ্গে দেখা করলাম। উনি আসলেন যথারীতি, উনি এসে উনি যে ধরনের নাটক করে আর কি, উনি ওনার নাটক তো এই যে স্বজন হারানোর বেদনা, তারপরে ওনার হচ্ছে উনি এসে আমাকে জড়াই ধরলেন। উনি আমার মেয়েটা ছোট ছিল, আমার মেয়েটাকে কাছে একদম কোলের কাছে নিয়ে আদর করলেন। তো এগুলো বলার পরে যখন আমি ওনাকে বললাম যে ঠিক আছে আমার হাজবেন্ডকে আপনি যেভাবে হোক কি করতেন, আপনি সরকার চাইলে, আমি এটা বলেছি যে আপনি সর্বোচ্চ ব্যক্তি সরকারের, আপনি সরকার চাইলে বাংলাদেশে অনেক কিছুই হতে পারে। তো ইন্টারপোলের মাধ্যমে আপনারা যে বঙ্গবন্ধু হত্যার বিচার করতেছেন, যাই এটা ইন্টারপোলের মাধ্যমে আপনারা আসামিদেরকে নিয়ে আসেন, সেখানে ওনাকে খুঁজে বের করা তো সরকারের জন্য কোনো ইয়ে না। আপনি উনি বললেন যে হ্যাঁ আমি চেষ্টা করছি, দেখি কি করা যায়, বা এটা আমরা দেখি তাড়াতাড়ি হয়তো ই করবো, এটার একটা ই করবো, এবং আমার বাচ্চাদেরকে সান্ত্বনা দিলেন। আমি ওখান থেকে চলে আসলাম। আসার পরে তারপর আস্তে আস্তে দিন যেতে লাগলো, আমরা বারবার কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ করছি, তখন আর তারা আমাদেরকে রেসপন্স করে না, তখন আর ফোনও ধরে না। বা এই যে পুলিশের যারা ছিল, পুলিশের আইজি, তারপরে এখানে র্যাবের ছিল, তো যারা এখন তৎকালীন ছিল তারা আর ফোন ধরে না আমাদের সঙ্গে, আর যোগাযোগ নাই। তুই একবার ধরেছিল, বলছে যে আমরা তখন কিছুই করতে পারিনি, আমরা করবো। আমরা একটি জিডি করেছিলাম বনানী থানাতে। সেই জিডি করার পরে আমাদের বিএনপি নেতৃবৃন্দ, আমাদের কয়েকজন সাবেক সংসদ সদস্য, ওনারা থানায় গিয়েছিল কথা বলার জন্য, কিন্তু ছাত্রলীগের ছেলেরা ওনাদেরকে ওই সময় অ্যাটাক করেছিল, সেই থানায় যাওয়ার সময় তাদেরকে অ্যাটাক করেছিল, ওনারা থানায় যেতে পারে না। তো এরকম একটা পরিস্থিতি। তারপরে তো আস্তে আস্তে যতদিন যেতে লাগলো, আমরা বুঝতে পারলাম যে আসলে এটা সরকারের একটি নাটক ছিল, শেখ হাসিনার একটি নাটক, এবং উনি এই আন্দোলনটাকে দমানোর জন্য, আন্দোলনটাকে যাতে আন্দোলন আর বাড়তে না পারে সেটা থামানোর জন্যই উনি এই পলিসি আমাদেরকে নিয়ে একটা দেখা করার একটা নাটক করেছেন আসলে। কিন্তু কোনো ধরনের কোনো সহযোগিতা, যারা নিজেরাই গুমের সাথে জড়িত থাকে তারা তো কিভাবে আমাদেরকে সাহায্য করবে? তো সেইভাবে অনেক দিন কেটে গেছে আসলে। সেই 2012 সাল থেকে আজকে 2024 সালের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে। আমরা পরবর্তীতে আর আমরা সরকারের কাছে বিচার চাইনি, কারণ যে সরকার নিজেই এই গুমের সাথে জড়িত থাকে এবং তার বাহিনী দিয়ে গুম করায়। তো একটা মানুষ, আমরা সবসময় প্রত্যাশা করি যে স্বাধীন দেশের একটি মানুষ, সে তার আইনের আওতায় তাকে বিচার করা হবে। সে যদি অপরাধ করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে তাকে অ্যারেস্ট করা হতে পারে, তাকে জেলে দেওয়া হতে পারে, তার বিচার হতে পারে, বিচারে তার সাজা হতে পারে, সেটুকু আমরা এক্সপেক্ট করি। কিন্তু একটা দেখো, আমার স্বামী তো একজন সংসদ সদস্য ছিলেন, এবং উনি অবশ্যই একজন জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন। তো উনার মতো একজন লোককে, সাধারণ মানুষের কথা আমি বাদই দিলাম, উনার মতো একজন লোককে এই বাসার সামনে থেকে ধরে নিয়ে চলে যাবে এতগুলা মানে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন, এটা আসলে কোনোভাবেই আমাদের কারোরই কাম্য হতে পারে না সেটা। তো আমরা বারবার অপেক্ষা করেছি যে এই সরকারের পতন হবে কবে, এই সরকার কবে ক্ষমতা থেকে যাবে। সেই সময় আমরা একটি হয়তো আমাদের স্বজনদের, আমি এবং আমাদের বিএনপি সহ আরো যারা পরিবার যাদের গুম হয়েছে, তারা, আমরা সেই প্রত্যাশায় থেকেছি যে আমাদের স্বজনদের একটি সন্ধান বা আমরা তাদের সম্পর্কে জানতে পারবো, তাদের অবস্থান কোথায় কি সেটা। কিন্তু দুঃখের বিষয়, 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা এসেছে। অবশ্যই একটি ভালো দিক, এবং আমি সাধুবাদ জানাই যে আন্তর্জাতিক গুম কমিশনে আন্তর্জাতিক গুম সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ, এবং একটি গুম কমিশনও গঠন করা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে গুম কমিশন বিভিন্ন জায়গায় ঘোরার পরে ওনারা বললেন যে ওনারা আয়নাঘর ছিল, সে আয়নাঘরগুলোকে বন্ধ করে দিয়েছেন। ওনারা যেটা বলছেন যে আয়নাঘরগুলোকে বন্ধ করে দিয়েছেন, কিন্তু
আয়নাঘরগুলো ওনারা গেলেন আয়নাঘর পরিদর্শনে, আমরা তো আমাদের জানার অধিকার আছে, দেখার অধিকার ছিল মনে হয় আমাদের গুম পরিবারের, যে সেই জায়গাটা কোথায় এবং কি ধরনের, সেই জায়গাগুলো আমাদের এবং আমাদের কেউ আছে কিনা সেখানে, সেটুকু কিন্তু আমি মনে হয় আমাদের কাউকে কয়েকজনকে অন্তত পক্ষে সেই সঙ্গে রাখলে আমাদের মনে হয় মনের একটা আত্মতৃপ্তি হতো যে সেখানে নাই। আর গুম আয়নাঘর বন্ধ করে দিয়েছে এবং অনেকেই বলছে আয়নাঘর নামে আসলে কোনো অস্তিত্ব ছিল না, বিভিন্ন ধরনের। কিন্তু যখন জুলাই পরবর্তী যখন আমাদের তিনজন এই ভিকটিমের মধ্যে তিনজন আমাদের ফিরে এসেছে আয়নাঘর থেকে, তাদের মুখের যে জবানবন্দি ছিল সেখানে আয়নাঘর সম্পর্কে তারা বিস্তারিত বলেছেন। এটা নিয়ে আয়নাঘরের অস্তিত্ব কি, কোথায় বাংলাদেশের কোথায় কোন জায়গায়, অথবা দেশের বাইরেও কোনো আয়নাঘর আছে কিনা, এ বিষয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছু জানতে পারিনি। আর যেটি হচ্ছে সেটি হল বাংলাদেশে এই যে গুমের জন্য কোনো আইন নাই, যে গুমের আইনটা কি এবং এর মাধ্যমে বিচারের প্রক্রিয়া কি হবে এবং এই বিচারের সাজা কতদিন সাজা হবে এবং তাদের কি সাজা হবে। তো সেটা আমি বিশেষভাবে অনুরোধ করব বর্তমান সরকারের প্রতি যে আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে একটি গুম বিরোধী আইন করা বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের যেটা আইন আছে সেটি হচ্ছে অপহরণ মামলা, এটা একটু মনে হয় এর থেকে গুমটা অনেক বেশি মানে গুরুতর অপরাধ, মানবাধিকার বিরোধী অপরাধ অপহরণ থেকে। অপহরণ ছাড়া বাংলাদেশে আর আছে হত্যা মামলা, তো এছাড়া এর বাইরে কোনো মামলা মানে নাই, আইন নাই। তো আমি সেটা বলবো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই যে আন্তর্জাতিক আইনের আদলে বাংলাদেশে একটি গুম আইন করে এবং সেটার আলোকে এই যারা এইখানে গুমের কোথায় তাদেরকে গুম করা হয়েছিল সেই বিষয়গুলো বিস্তারিত করে তদন্ত করে যদি কেউ সেখানে থেকে থাকে তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করা, এবং এই গুমের সাথে যারা যেখানে জড়িত ছিল, শুধুমাত্র আমরা জিয়াউল হাসানকেই নয়, এর পিছনে অনেক বড় একটি সংঘবদ্ধ চক্র কাজ করেছে। সবাইকে পেছনে কারা ছিল, কাদের আদেশে কাদের নির্দেশে কাজগুলো হয়েছে তাদেরকে চিহ্নিত করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, সেটা প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাসমিনা রুশদি। গুমের শিকার যারা হয়েছিলেন আমি বলেছি এই ধরনের ভিকটিম আরো কয়েকজন আমাদের ভিতরে এসে উপস্থিত হয়েছেন। ইন দ্য মিন টাইম আমাদের ভিতরে এসে গুম নিয়ে হুইসেল ব্লোয়ার হিসেবে যিনি কাজ করেছিলেন কর্নেল হাসিনুর রহমান এসে উপস্থিত হয়েছেন, আরো আছেন গুমের শিকার হওয়া ইকবাল চৌধুরী। তো গুমের শিকার হওয়ার কারণে গুমটা তো আসলে অনেকদিন যাবতীয় হচ্ছিল, কিন্তু এইটা নিয়ে দেশের ভেতরে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যারা ছিলেন তারা সেই কথাগুলো বলার সাহস ঠিক মতো পাচ্ছিলেন না। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতেও বাংলাদেশে যারা গুমের শিকার হচ্ছিলেন তাদের কথাগুলো ঠিক মতো প্রচার করা যাচ্ছিল না। প্রথমবারের মতো হুইসেল ব্লোয়ার হিসেবে যিনি এই গুমের কথাগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে কথা বলার সাহস রেখেছিলেন তিনি কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। আমি এবার কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমানকে স্টেজে ডেকে নিচ্ছি তার স্মৃতি সবার ভিতরে শেয়ার করার জন্য। কর্নেল হাসিনুর রহমান, প্লিজ। আমি এখানে আসতে পেরে ইচ্ছা ছিল না, আজকে আসবো না। আমার মেয়ে আমাকে বলো, বাবা তুমি যাও, তুমি প্রতিবার আমি সেনাবাহিনীতে সবচেয়ে বেশি খেতাবদারি অবস্থা, কিন্তু দেখেন আমি কথা বলতে পারছি আমার চোখে কান্না। আমি 2 বার তারপর মনে হচ্ছে আমি দেখছি যখন 10টা রুম সম্পূর্ণ লাইট জ্বালানো, মাত্র 10 জন বন্দী এখানে আছে, এদের মুক্তি দেওয়া দরকার। আমি 20 সালে বের হয়ে অনেকের সাথে যোগাযোগ করি কিন্তু কাজ করতে পারিনি। তারপরে ইভেন আলজাদেরকেও আমি 21 সালে বলি, জানুয়ারি 22 সালে আমি তাসনিম ফুলের মাধ্যমে জিনিসটা আনি। তারপরে কম করে 12টা মামলা আইসিটি অ্যাক্টে। আমার বেশ সাহস ছিল, আমাকে ধরতে পারলে যে ধরবে সে মারা যাবে, এই সাহস আমার আছে।
অভিজ্ঞতা আছে, আল্লাহ আমাদের সেই সাহস দিচ্ছে। সবচেয়ে দুঃখজনক হলো যদি বলার কিছু নাই, সব কিছু পরিকল্পনার পেছনে ছিল শেখ হাসিনা নিজে, জঘন্যতম নারী, একটা ডাইনি, রক্ত ছাড়া যিনি কিছু বোঝেন না। কতটা নির্মম বর্বর হতে পারে একটা লোক। গুমের কোনো ব্যাখ্যা নাই, অপহরণ আছে যেটা সাধারণত দাবি আসামিরা করেন। গুমের যে কষ্ট, এটা যে গুম হয় সেই পরিবার দেয়। আমি যখন গুম ছিলাম প্রতিটা কান্না চিৎকার মনে হতো আমার ভাইকে ধরে নিয়ে এসে, হয়তো আমার স্ত্রীকে ধরে নিয়ে এসে। আমাকে কষ্ট, আমার পরিবারের কষ্ট বোঝানো যাবে না, এটা বড় অপেক্ষা রাখে। কতটা মানে নোংরা মহিলা হতে পারে এই ইলিয়াস ভাইয়ের মিসেস শুনলাম, উনি নাটকের মানে চরম, মানে আমার কিছু বলার নাই। মহান আল্লাহ তার বিচার করছেন, আমরা বিচার দেখব। আমি একটু বলবো, এখানে যদি সরকারের প্রতিনিধি আছেন যারা গুম হয়ে গেছেন, আমরা হয়তো সচ্ছল আসতে পারছি, এখানে অনেক অসচ্ছল লোক আছেন যারা যোগাযোগও করতে পারতেছেন না, বিচার তো দূরের কথা। গুম কমিশনে আনা যাচ্ছে না ভয় আতঙ্কের জন্য। আপনারা একটা প্ল্যাটফর্ম করেন, ওই লোকটা আসা যাওয়ার ভাড়ার ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন। যেভাবে আপনারা যুদ্ধ অপরাধী বিচারের সহযোগিতা করছেন, অন্তত করেন, দেশ জানুক কতটা হিংস্র ছিল আওয়ামী লীগ। আর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কথা কি বলবো, ওখানে মামলার এখন পর্যন্ত ধারা পরিবর্তন করতে হবে, কোনো কাজ শুরু হয়নি। তার মধ্যে বলবো অনেকের নামে পাসপোর্টের নিষেধাজ্ঞা ছিল, এটা বেশ পজিটিভ দিক। এত কিছু করার পরও সেখানে থামে নাই। আমাকে ধরে ডক্টর ইংলিশ সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আবেদন। লজ্জার একটা সীমা থাকা উচিত এই মহিলার। আমি আর কি বলবো, আমার আসলে আমার ভাষা নাই, বলার বক্তব্য নাই। আপনাদের সাথে আমি বলবো আমরা সোচ্চার হই, প্রতিবাদী হই। আমার লজ্জা লাগে, আমি সেই বাহিনীর সদস্য ছিলাম, সেই বাহিনীতে অনেক কিছু করেছি। এই বাহিনী এতটা নোংরা হবে, এত দলীয়করণ হবে, আসলে কোটি কয়েক লোক, খুব কোটি কয়েক লোক। সেনাবাহিনী ইন্ডিয়ানের অনেক ভালো, এখনো বলবো 95 অফিসার ভালো। এই কোটি কয়েক লোক আওয়ামী পন্থী, অযোগ্য, এদেরকে দিয়ে এই হাসিনা সরকার দৈত্য হয়েছে। আমাদেরকে ফ্যাসিজম শিখালো, স্বাধীন দেশকে ফ্যাসিজম শিখানো। ফ্যাসিজম মানে ফ্যাসিজমটা কী জিনিস আসলে আমরা জানতাম না, শিখলাম। আমি মনে করি আপনারা সবাই সাহসী হবেন, যে লোকটা পিছনে পড়ে আছে হাতে নিয়ে আসবেন। সবাই জানা উচিত জিনিসটা কত কষ্ট বেদনাদায়ক। আমার পরিবারের আত্মীয় স্বজন বিশ্বাস করতে বাধ্য হয়েছে অনেকদিন, আসলে আমি অপরাধ। আমি সোচ্চার ছিলাম খালেদা জিয়াকে অনধিক সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার জন্য, ভিডিও হত্যার জন্য, ভারতের সাথে কাজ না করার জন্য। তারপরে বলবো আমি জীবিত আছি, আল্লাহ মহান আল্লাহর শুকরিয়া আজকে এখানে আসতে পারছি। আবু সাইদের তাজা রক্ত এর জন্য, এদের কাছে আমার সেলুট, এই জেনারেশনের কাছে। আজকে 16 বছর রাজনীতিবিদরা কী করছেন আমি জানি না, বাট 28 অক্টোবর আমি ছিলাম। এখন লজ্জা লাগছে, কীভাবে প্রতিবাদ হয় জানি না। আমাদের প্রতিবাদ কীভাবে করতে হয় আমাদের এই তাজা রক্ত শিখিয়েছে। এই তাজা রক্তকে আমাকে ধারণ করতে হবে। যারা উপদেষ্টা পরিষদে আছেন আমার মনে তারা ধারণ করেন না। কঠোরভাবে উচিত এই সরকার, বিগত সরকারকে শৃঙ্খলা করে দেওয়া উচিত আজীবনের জন্য। তারা এই অপরাধের অপরাধী। উপদেষ্টা পরিষদ উচিত একটু কঠোর ধারণ করুন। এই তাজা রক্তের বিষয়ে বেমানি করবেন না। এদের নাম সংখ্যাবধ বিতর্কিত আছে, লজ্জা লাগে। 24 সাল 71 না, এখন পর্যন্ত চিকিৎসা থেকে শুরু অনেক কিছু হয় না, আর আমরা তো অনেক দূরে। আমি বলবো ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা প্রত্যাশী, সবাই আমরা অপেক্ষা করি, ইনশাল্লাহ ন্যায় বিচার পাবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমানকে।
এবার আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন অস্ট্রেলিয়া থেকে ডক্টর শামারু মির্জা, বাংলাদেশ অস্ট্রেলিয়ান বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট, এবং একই সাথে উনি ইমিগ্রেন্ট ওমেনদের জন্য প্রতিষ্ঠিত একটি এনজিও আছে সীতারাস স্টোরি, তার ফাউন্ডার। এবং এজন্য তিনি 2022 সালে অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2022 সালে, এবং সেই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য তিনি বাংলাদেশিদের মুখ অস্ট্রেলিয়ার মাটিতে উজ্জ্বল করেছিলেন। ডক্টর শামারু মির্জা একই সাথে ব্রেইনের এক্সিকিউটিভ মেম্বার। ভার্চুয়ালি আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন ডক্টর শামারু মির্জা। সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইনের এই গুরুত্বপূর্ণ ফোরামে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি শামারু মির্জা, ক্যানবেরা, অস্ট্রেলিয়া থেকে। আমি পেশায় একজন চিকিৎসা বিজ্ঞানী, কিন্তু নিজেকে সমাজকর্মী বলতে বেশি পছন্দ করি। দুটি সংগঠন সিতারা স্টোরি এবং ডিয়াসপোরা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির সাথে কাজ করি ক্যানবেরাতে মাইগ্রেন্ট অধিকার নিয়ে। বাংলাদেশে কাজ করি গ্রামাঞ্চলে স্কুলের বাচ্চাদের, শিক্ষকদের এবং তাদের অভিভাবকদের এবং যৌনকর্মীদের সন্তানদের মানসিক স্বাস্থ্য নিয়ে। আমি অতি সম্প্রতি ব্রেইনের সাথে সংযুক্ত হয়েছি। আজকে ব্রেইনের এই ফোরামে বাংলাদেশি গুম এবং কিভাবে তা প্রতিরোধ করা যায় তা নিয়ে আলোচনা হবে। আমাদের সাথে আছেন কিছু অসাধারণ ব্যক্তিত্ব। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর, মায়ের ডাকে সংগঠক সঞ্জিদা ইসলাম তুলি, ডক্টর মুবাশশির হোসেন, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি নরওয়ের পোস্ট ডক ফেলো, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সংগঠক মাইকেল চাকমা এবং লেখক, রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান। আপনাদেরকে স্বাগত। অতি সংক্ষেপে ব্রেইন নিয়ে একটু বলে নেই। ব্রেইন একটি বিশেষ সংগঠন যেখানে প্রবাসী এবং বাংলাদেশের স্থানীয় পেশাজীবী, শিক্ষক, বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীরা একত্রিত হয়েছেন। আমরা বিভিন্ন ক্ষেত্রে মানুষদের একত্রিত করতে পেরেছি একটাই লক্ষ্য নিয়ে, বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হবে। একটি পজিটিভ মাইন্ডেড এবং নলেজ বেসড কমিউনিটি তৈরি করতে হবে। ব্রেইনের লক্ষ্য হল গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য কাজ করা, ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনাবলী সংরক্ষণ করা, বাংলাদেশ এর ইতিহাস এবং সমাজ নিয়ে গবেষণা করা, পলিসি নিয়ে কাজ করা এবং একাডেমিক এবং অ্যাক্টিভিস্টদের মধ্যে একটি সম্পর্ক তৈরি করা। গুম পৃথিবীর সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটি। এখানে রাষ্ট্র নিজেই তার নাগরিককে অপহরণ করে এবং সেই ব্যক্তির পরিণতি বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করে না। এটি একটি এমন ঘটনা যাতে শুধু সেই মানুষটিকে নয়, তার পরিবারের সময়, বর্তমান এবং ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। আজও প্রতি বছর পুরো বিশ্বে হাজার হাজার মানুষ গুম হচ্ছে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা, অত্যাচারী সরকারগুলোর খুব পছন্দের একটি হাতিয়ার হলো গুম। এই ধরনের কাজ কেবল মৌলিক মানবাধিকারই লঙ্ঘন করে না, এটি সমাজে ন্যায় বিচার এবং গণতন্ত্রের মৌলিক ভিত্তির উপর আঘাত করে। গত 15 বছর ধরে আমাদের বাংলাদেশে আমরা অনেক মানুষকে গুম হতে দেখেছি। প্রতিটি গুম আমাদের জাতীয় জীবনে এক একটি ডার্ক চ্যাপ্টার। আজকের স্টেজে যারা নেই, তুলির ভাই সুমন কিংবা ইলিয়াস চাচা, তারা কি আর কোনোদিন ফিরবেন? গত 15 বছরে চলে গেছে আমাদের হাজারো ভাই বোনেরা, বেশিরভাগই আর ফিরে আসেননি। আমাদের বাচ্চারা যারা শহীদ হলো এই জুলাইতেই, তাদের জীবন, তাদের ত্যাগের গল্প আমাদের অস্তিত্বের এক একটি পিলার। মুক্তির ও মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর? তারা কি ফিরবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। যারা স্বর্গগত, তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌল মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে কাঁথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই কলে। প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ, প্রতিটি কণ্ঠ গুরুত্বপূর্ণ। আজ আমাদের স্টেজে যারা আছেন কিংবা যারা নেই, তাদের প্রতিটি গল্প, প্রতিটি শব্দ
মানবতার একটি শক্তিশালী স্মারক হিসেবে থাকবে আজীবন। আমরা চাই গুম অতীতের শুধু একটি স্মৃতি হয়ে থাকবে। আমরা এমন একটি দেশ পাব যেখানে আর কখনো কেউ কোনোদিনও গুম হবে না। গুম বাংলাদেশে একটি মানবাধিকার বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃত হয়েছে। আজ বাংলাদেশ গুমের বিষয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সাইন করেছে। হাসিনা পালিয়ে যাবার পরে 29 আগস্ট। ধন্যবাদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে। তবে বাস্তবে আমাদের সামনে আরো অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে নির্বাচিত সরকার এই সংকটের মোকাবিলা করতে পারবে। আমরা বাংলাদেশের ছাত্র সমাজ, রাজনৈতিক দলগুলো, আইন প্রয়োগকারী সংস্থাগুলো, প্রশাসন এবং নাগরিক সমাজকে গুমের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। চলুন আমরা মূল আলোচনায় যাই। ধন্যবাদ ডক্টর শামানুজ্জামান। ইটস এ প্রিভিলেজ টু হিয়ার ফ্রম ইউ। যে মুহূর্তে গুম নিয়ে অনেক কথা হচ্ছে, আমি অনেক সময় দেখতে পারলাম অশ্রু জলে অনেকেই ভেসে যাচ্ছেন। তাদের চোখের পানি আমরা কোনোদিন মুছে দিতে পারবো কিনা আমরা জানি না। এই যে ছোট বাচ্চারা তাদের বাবাদের ছবি নিয়ে যখন সামনে দাঁড়িয়ে আছে, তখন আমার কাছে মনে হয় আমরা যে মুক্তির গান শোনাই, স্বৈরাচার মুক্ত বাংলাদেশের কথা বলি, সেটা বলতে গিয়ে আমাদের আক্ষেপ হয়। শামানুমা বলছিলেন যে মুক্তির মন্দির ও সোপানের তলে কত প্রাণ হলো বলিদান। বলিদান যারা হয়ে গেছে তাদের কথা তো অনেক জায়গায় আমরা বলছি, কিন্তু যাদের বাবা হারিয়ে গেছে তাদেরকে আমরা কিভাবে ফিরিয়ে দিব? তারা তো আমার মনে হয় মুক্তির স্বাদটা পাচ্ছে না। যত আমরা অভিজ্ঞতার কথা শুনি ততবার তাদের এই অশ্রু ভেজা চোখ দেখলে আমার মনে হয় যে আমাদের এই মুক্তিকে আদৌ এসেছে। গুম নিয়ে যে ভয়াবহতা আছে সেই স্মৃতি আমরা আরো শুনবো। এবার আমরা আমন্ত্রণ জানাচ্ছি মাইকেল চাকমাকে। উনি সংগঠন ইউপিডিএফ এর এবং নিজেও গুম ছিলেন। মাইকেল চাকমাকে আমন্ত্রণ জানাচ্ছি তার অভিজ্ঞতা আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। মাইকেল চাকমা, বৃহত্তর চট্টগ্রামের যে সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে মঞ্চে উপবিষ্ট সভাপতি এবং আরো উপস্থিত রয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, উপস্থিত রয়েছেন সানজিদা ইসলাম পুরী, সংগঠক মায়া দাবি, আরও উপস্থিত রয়েছেন মোবাশির হাসান, তিনিও এক সময় গুম ছিলেন। হাওয়াসিনা রুস্তি আপনি জানেন, ইলিয়াস আলী, তিনি এখন নিখোঁজ, ফিরে আসেন, তিনিও গুম হয়েছেন, তার স্ত্রী। আর জাহিদুল জামান, তিনি আপনি দেখতে পাচ্ছেন লেখক, রাজনৈতিক বিশ্লেষক এবং সদস্য নির্বাচন সংসদ কমিশন। এছাড়াও যারা উপস্থিত হয়েছেন সবাইকে আরো একবার আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশে এই গুম বিগত সময়ে বিশেষ করে পলাতক সরাসরি শেখ হাসিনার আমলে এসব গুম হয়েছে আমি জানি। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। আর আমি দীর্ঘ 5 বছর 3 মাস প্রায় 4 মাস পর আমার সৌভাগ্য বলতে হবে যে
আমি প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। আমি কখনো ভাবিনি যে আমি আবার এই পৃথিবীর আলো দেখব, কিন্তু সেই প্রতীক্ষায় ছিলাম হয়তো সেই দিন আসবে, কিন্তু তা বারবার বিশ্বাস করছিল না যে আমি সত্যিকার অর্থে ফিরে আসতে পারবো কি। এই যে গুমের মধ্যে যদি আমি বলি, তাহলে আমাদেরকে আমি একটু আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। আমি পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক একজন রাজনৈতিক দলের একজন সংগঠক, সেই কারণে আমি নিঃসন্দেহে বলতে পারি যে আমাকে তুলে নেওয়ার উদ্দেশ্য হলো যে আমার রাজনীতি এবং যে পলাতক ফ্যাসিস্ট হাসিনা তার ব্যক্তিগত আক্রোশ, এই দুটো কারণে তারা আমাকে তুলে নিয়ে যায়। কিন্তু পার্বত্য চট্টগ্রামের ইতিহাসের দিকে যদি আমরা থাকায় এই যে গুম হওয়ার প্রথম ব্যক্তি কিন্তু আমি নই। আপনারা জানেন 1996 সালে কল্পনা চাকমা নামে এক নারী নেত্রীকে তুলে নিয়ে গুম করা হয়েছিল, যাকে আমরা আজ পর্যন্ত খুঁজে পাইনি। আমরা জানি না তার ভাগ্যে কি হয়েছে, কিন্তু অতীব দুঃখের বিষয় তার পরিবার এবং পার্বত্য চট্টগ্রামের জনগণ দীর্ঘদিন ধরে সে 96 সালের পর থেকে আজ পর্যন্ত যে কল্পনা চাকমার সন্ধানে যে সংগ্রাম করে যাচ্ছে, তার সন্ধানের দাবি জানিয়ে আছে, আজ পর্যন্ত রাষ্ট্র কোনো সরকার কল্পনা চাকমার পরিচ দিতে পারেনি। উপরন্তু আমরা দেখেছি কল্পনা চাকমা অপহরণের পর যে সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়, যে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলাও কিন্তু যে পঠিত পলাতক ফ্যাসিস্ট হাসিনা সেই মামলাটাকে কিন্তু তিনি ডিসমিস করে দিয়েছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এই রাষ্ট্র চাইলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানাতে পারত যে কল্পনা চাকমা কোথায় এবং তার ভাগে কি হয়েছে। এই যে ফেসিবাদের চরিত্র, কিন্তু ফেসিবাদ কিন্তু একদিনে হয় না, তার পেছনে দীর্ঘ ইতিহাস থাকে। এই যে শেখ হাসিনা ফেসিবাদী হওয়ার অনেকগুলো কারণ কিন্তু তার পেছনে রয়েছে। আমি জানি এই 90-এর দশকের দিকে আপনারা হয়তো শুনে অবাক হবেন, আপনারা অনেক কিছু জানবেন না হয়তো। আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে ঠিক আজকে যাকে আয়নাঘর বলা হচ্ছে, যে গভীর বরিশালের কথা আপনারা শুনছেন, গাছ চৌড়ে ওঠার মতো, যারা ওখান থেকে কোনোরকম শ্বাস নিয়ে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছেন, তাদের মুখ থেকে, আমাদের মুখ থেকে আপনারা শুনে অনেকেই অবাক করছেন। সত্যিকার অর্থে আমাদের দেশে কি এরকম একটা জঘন্য বন্দিশালার অস্তিত্ব কি সত্যি রয়েছে? কিন্তু আমি বলব 90-এর দশকের দিকে পার্বত্য চট্টগ্রামে এরকম অনেকগুলো গোপন বন্দিশালা আয়নাঘর ছিল, যাকে আমরা আজকে আয়নাঘর নামে চিনছি। এই আয়নাঘরকে প্রথম অবস্থায় যখন আমি যখন বের হয়, প্রথমে আমি আয়নাঘর যখন আমাকে অনেকেই বলেছিল, কিন্তু আমি আয়নাঘর নামটা শুনে আমি অবাক হয়েছিলাম।
আমি প্রথমে বুঝতে পারি না যে কেন আয়নাঘর বলে। আমি প্রশ্ন করেছিলাম এই আয়নাঘর জিনিসটা কি। তারপরে আমাকে বলা হলো এটা প্রতিটি অর্থে আয়নাঘর বলা হয় যেখানে আপনাকে রাখা হয়েছিল। পরে আমি আয়নাঘরের বাকি ইতিহাসটা জানলাম। ঠিক সেরকমই আয়নাঘর পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে আমরা দেখেছি সেখানে প্রতিটি সেনা ক্যাম্পে এরকম গোপন আয়নাঘর ছিল যেখানে সেই 90 দশকের দিকে লোককে তুলে নিয়ে যতদিন ইচ্ছা ততদিন সেখানে রাখা হতো এবং অমানবিক অবস্থায় গর্তের ভিতরে মাটির ভিতরে গর্ত করে সেখানে তাদেরকে বন্দি রাখা হতো। এরকম অভিজ্ঞতা আমার এক চাচা করেছিল। উনি প্রায় 1.5 মাস ধরে সেরকম একটা বন্দিশালায়, খুব সম্ভবত সময়টা 1984 অথবা 85 সালের দিকে হবে, তিনি এরকম বন্দিশালায় প্রায় 1.5 মাসের মতো কাটিয়েছিলেন। গর্তের ভেতরে তাকে যেই থালা দিয়ে খাবার দেওয়া হতো সেই থালাতেই তার সব প্রাকৃতিক আর সারতে হতো। সেমন জায়গায় খুব নিষ্ঠুর অবস্থায় নির্মমভাবে তাকে রাখা হয়েছিল। তো একইভাবে আপনারা আরো জানবেন রাঙামাটিতে একটা এখনো হয়তো আছে খানবাড়ি নামে আমরা চিনতাম, খানবাড়ি বলা হয়। সেই খানবাড়িতে পাকিস্তান আমলেও পাকিস্তানি সৈন্যরা সেখানে নিয়ে অত্যাচার নির্যাতন চালান। তো এই জন্য তাকে বলা হতো খানবাড়ি। খান সেনারা যেহেতু ওখানে দৌড়ে দিয়ে অত্যাচার চালায়, কোনো কোনো সময় ভাবটাকে মেরেও ফেলত। এই জন্য ওই নির্যাতন শালাটাকে বলা হতো খানবাড়ি। সেই খানবাড়ির অস্তিত্ব এখনো আছে। সেই খানবাড়িতে এই যে 90 দশকের দিকে অনেক লোককে নিয়ে গিয়ে সেখানে বন্দি করে রাখা হতো এবং অত্যাচার চালানো হতো। এখনো হয়তো বা সেই খানবাড়িতে অনেক এখনো তার অস্তিত্ব রয়েছে এবং সেখানে নিয়ে গিয়ে অনেকে অত্যাচার চালানো হচ্ছে। এই যে আমি কল্পনা চাকমার কথা বললাম, যার হদিসে কোনো পাওয়া যায়নি। আর তারপরে আমি যেটা বলবো, এই যে হদিস না পাওয়ার বা হদিস না দেওয়ার, যে ঘুম করে তাকে আর কোনো তথ্য না দেওয়ার যে সংস্কৃতি, সেটা কিন্তু অনেক আগে থেকেই শুরু। তো আমরা এই জন্যই বলি যে এই যে আইন কানুন নিয়ম সংবিধান, একটা রাষ্ট্রের মূল ভিত্তি হলো তার সংবিধান। সেই সংবিধান দিয়ে আইন কানুন যাবতীয় প্রণীত হয়। এই সংবিধানে নাগরিক হিসেবে একটা দেশের নাগরিক হিসেবে সব নাগরিককে সেখানে বলা হয় তার সমান অধিকার রয়েছে। কিন্তু যারা সংবিধান রচনা করে, সংবিধান লিখে, কিন্তু আমরা দেখি সেই সংবিধান, সেসব আইন কানুন কেবলমাত্র তাদের বেলায় প্রযোজ্য যারা ক্ষমতায় থাকে, আর যারা ক্ষমতায় বাইরে থাকে তাদের জন্য সেই সব নিয়ম কানুন, সেই সংবিধান প্রযোজ্য নয়। যেটা আমরা বারবার দেখেছি। এই যে বৈষম্য, এটা কিন্তু আমরা মেনে নিই, আমাদের দেশের মানুষ মেনে নেয়। আমরা পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে সেটা আরো প্রকটভাবে আমরা দেখতে পাই। এই যে একটা বৈষম্যের শিকার আমরা যে করছি সেখানে, আপনারা জানেন দীর্ঘদিন ধরে সেখানে সেনা শাসন রয়েছে অবস্থিতভাবে। এই রাষ্ট্র তা স্বীকার করে না। সেখানে কেন, কি কারণে সেনা শাসন থাকবে এবং আছে তার ব্যাখ্যা কিন্তু আমরা চাই। এই জনগণ, দেশের মানুষকে তো দেওয়া উচিত। সেখানে যদি আমরা সেনা শাসন রাখি, প্রয়োজন হয়, এটা রাষ্ট্রের উচিত তার জনগণকে জানানো। হ্যাঁ, সেখানে সত্যিকার অর্থে সেখানে সেনা শাসন রাখা দরকার এবং সেনা উপস্থিতি রাখা দরকার। এই কারণে তা প্রকাশ্যে এবং প্রজ্ঞাপন জারি করে। কিন্তু আজকে সেখানে অবশ্যভাবে সেনা শাসন কায়েম রয়েছে সেটা আমরা অনেকেই জানি না। নানা রকম গল্প করা হয়, সেখানে এই আসে সেই আসে অমুক সমুক নানা রকম ভয় ভীতি দেখানো হয়। এমনকি বলা হয় সেখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করলে ওই এলাকাটা হাতছাড়া হয়ে যাবে, তার স্বাধীন হয়ে যাবে, তারা আর থাকবে না, তার স্বাধীনতা চায়। এখন মূল প্রশ্ন হলো, এই যে শব্দগুলো যারা উচ্চারণ করছে, স্বাধীনতার শব্দগুলো, বিচ্ছিন্নতার শব্দগুলো, এই শব্দগুলোকে আমরা কখনো উচ্চারণ করেছি?
পার্বত্য চট্টগ্রামের কোন রাজনৈতিক দল সংগঠন কখনো কি উচ্চারণ করেছে যে আমরা স্বাধীনতা চাই, বিচ্ছিন্ন হতে চাই? এই যে অপপ্রসার, এই শব্দগুলোর মাধ্যমে যে একটা জাতিকে একটা এই আমাদের বাংলাদেশকে যে একটা সংকটের দিকে নিয়ে যাওয়ার যে প্রবণতা এই শব্দগুলোর মধ্যে রয়েছে। এই যে বিচ্ছিন্ন করে ডাকা জনগোষ্ঠীকে, এটা কিন্তু এই রাষ্ট্র যেটা করে আছে, আমরা বারবার দেখেছি। সেখানে 11 দফা নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আপনারা জানেন, সেই 11 দফা নির্দেশনা থেকেই বলা হয়েছে, আপনারা অনেকে জানেন, কেউ জানেন না, যে বিধিনিষেধ আরোপ করা হলো তা কেন, কি কারণে? তার ব্যাখ্যা কি কখনো রাষ্ট্র দিয়েছে, কোনো সরকার দিয়েছে? এই বিচ্ছিন্ন করে রাখার প্রবণতা তো সরকারের মধ্যে আছে, রাষ্ট্রের মধ্যে আছে। তো আমরা এর অবস্থান চাই। বর্তমান যে সরকার, তত্ত্বাবধায়ক সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা চাই এসব অবসান হওয়া দরকার। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আমি এখন এই যে গুম হওয়া বা গুম অবস্থা, আমি আমার গুম দিয়ে আমি অনেক কথা বলেছি, আমার অভিজ্ঞতার কথা বলেছি। এই যে গুম করে রাখা হলো, গুম করা হলো, একটা মানুষকে যে অন্যায়ভাবে অমানবিক অবস্থায় রাখা, এই গুম শব্দটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে আগে প্রতিষ্ঠিত ছিল না, আমি যতটুকু জানি। এই পতিত যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যিনি পালিয়ে গেছেন, তিনি বাংলাদেশে এই গুমটা প্রতিষ্ঠিত করলেন। তার আমলে আমাদের এই বাংলাদেশে মানুষ গুম যে থাকে বলে গুমকে মানুষ জানে। এই যে দীর্ঘ 5 বছর 4 মাস যে আমাকে যেভাবে রাখা হলো, এরকম অভিজ্ঞতা এখানে হাসিনুর ভাই উনি বলে গেলেন যে উনিও গুম ছিলেন। আরও অনেকে আমি জেনেছি যে যারা এভাবে গুম অবস্থায় ছিলেন। এই যে আমি প্রশ্ন রাখতে চাই, যেখানে গুম করে রাখা হয়, যারা গুম করে তারা খারাপ। এই যে রাষ্ট্রের মধ্যে, একটা দেশের মধ্যে এভাবে গুম করে রাখার মতো সাহস এবং যেসব জায়গায় রাখা হয় তারা কিভাবে তা পারে? তো আমি যা দেখেছি, এটা কোনো সাধারণ কোনো ব্যাপার ছিল না। যেখানে যেভাবে রাখা হয় এটা কোনো সাধারণ জায়গা না। যারা রেখেছে তারা খুবই সুসংগঠিত এবং তারা অত্যন্ত সুশৃঙ্খল। এমনভাবে রাখে যেন বাইরে থেকে কেউ না জানে। আমাকে এও বলা হয়েছে যে আপনি যে এখানে আসেন, বাইরে কোনো খাকপক্ষীও জানে না। এই দেয়ালের বাইরে একটা খাকপক্ষীরও জানার সুযোগ নাই যে আপনি এখানে আসেন। ঠিক তাই, আপনার কল্পনা করে দেখুন, একজন মানুষকে বছরের পর বছর ধরে এভাবে রাখাটা কত অন্যায়, অমানবিক। এই যে এই অমানবিক অন্যায় কাজটা করেছিলেন শেখ হাসিনা। এখন যে সেখানে দীর্ঘদিন যেভাবে রাখলে একজন মানুষকে কি অবস্থা হয়, কিন্তু উপায় তো থাকে না। তো এখন ওখানে আমাকে দীর্ঘদিন যখন রাখে, আমি তো বারবার বলেছি, এখনো বলি যে আমি ওখান থেকে যে ফিরে আসবো এরকম চিন্তা আমি কখনো করিনি। প্রথম অবস্থায় যখন আমাকে নিয়ে গেছে তখন আমাকে কয়েকবার বলেছে যারা নিয়ে তারা আমাকে ছেড়ে দেবে। এরকম করতে করতে অনেকবার দিন যায়, মাস যায়, পরে বছর যায়, আমি তারপর তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। শেষ পর্যন্ত আমি সব আশা ছেড়ে দিয়ে আমি
ওখানে মারা যাওয়ার একটা প্রস্তুতি নিয়ে ছিলেন। আমার তো কোনো উপায় না। প্রথম অবস্থায় অনেক কষ্ট হয়েছিল। আমি ওদের কাছ থেকে বই চেয়েছিলাম পড়ার জন্য, যেহেতু আমার সময় কাটতো না, অনেক কষ্টে দিন কাটতো। আমি একবার বললাম যে আপনারা আমাকে একটু বই দেন, এখানে আপনাদের কোনো পড়ার বই আছে কিনা, লাইব্রেরি আছে কিনা। আমাকে জানানো হলো হ্যাঁ আছে, বই পড়া যাবে। তো আমি বললাম আপনারা কি বই আমাকে দিবেন, কীরকম বই আসে আপনাদের। তো ওনারা বললেন যে আমাদের কাছে শুধু কোরআন হাদিস আছে, আর কোনো বই নাই। তো আমি বললাম হ্যাঁ আপনারা ঠিক আছে, আমাকে কোরআন হাদিস দেবেন, কোরআন হাদিস পড়ব। তো প্রথমে কয়েকদিন তারা খোঁজাখুঁজি করার পর আমাকে বই দিতে পারলেন না। ওরা বলে যে এখানে বাংলায় কোনো কোরআন নাই, আছে আপনার যে আরবিতে আপনি পড়তে পারবেন না, অজু করতে হয়, পাক সাফ করতে হয়। আপনি তো এইসব, আপনি তো নন মুসলিম, এটা আমাদের গুনাহ হয়ে যাবে, আপনি যদি আরবি পড়বেন। তো আমি বললাম বাংলায় একটা খুঁজে দেন, দেখি আমি পড়ি। পরে খোঁজাখুঁজি করার পর একটা খাঁটি বাংলা অনুবাদের কোরআন আমাকে দিল। আমি কোরআনকে পড়তে পড়তে একটা কোরআন আমি খুব 6-7 পারা আমি পড়েছি, একদম 30 পারা পড়ে শেষ করে ফেলেছি। কি আছে কি না, এক সময় আমি ওনাদেরকে দেখে বললাম আপনারা আসেন কোরআন নিয়ে কথা বলে আলোচনা করি। তো তারা পরে আসতেন না আমার কাছে, ওরা আসলে কোরআন কেউ পড়ে নাই, আমি পড়েছি। তারপর কোরআন পড়ার পর যখন আমার শেষ হয় আমি বললাম আরো বই দেন আমাকে। তারা আমাকে কোরআন হাদিস দিল, বুখারী মুসলিম হাদিস দিল। আমি বুখারী মুসলিম হাদিসগুলো সব পড়ে ফেললাম। এবার তাফসীর পড়লাম, কোরআন হাদিস পড়া শেষে গেল বেশ কয়েকটা মাস। আমি যখন পড়ায় মন দিতাম তখন আমি সব কিছু বলে থাকতে পারতাম। আর এই কষ্ট যতটুকু বলে থাকা যায়, আমি ওখানে অনেক রকমের সাইকোলজিক্যাল অ্যানালাইসিস আমি করেছি, মানুষ কীভাবে খুব কষ্টের মধ্যেও ভালো থাকা যায়। তো এখন এক সময় তারা এভাবে যাই হোক, আমি সময় অনেক নাই, আমি এই জন্য শেষ করতে হচ্ছে আমাকে। তো এই যে বিষয়গুলো আমি করছি যে আরো এটা ছিল একটা খুব সহজ দিনগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, সেখানে এমন কঠিন দিন গিয়েছে তা আপনারা হয়তো জানেন না। এই পৃথিবীর খবর যেমন আমি জানি না, আর আমার খবর কেউ জানতো না। আপনাদের সর্বশেষ যে কথা বলবো, আমি আর ফিরে না আসবো ভেবে, আমি মারা গেছি এটা ভেবে আমার পরিবার আমার শেষকৃত্য করে দিয়েছিল। আমি আর ফিরে আসবো না। একটা পরিবার হতাশ হয়ে কখন একজন মানুষের শেষকৃত্য করে দেয়, কিন্তু এখানে যারা ভুক্তভোগী পরিবার যারা আছে তারা জানবেন সদস্য কি জিনিস। একজন ভুক্তভোগী একমাত্র জানে যে তার স্বজন মানুষ একজন মারা গেলে তো সবাই জানে সে আর ফিরে আসবে না, কিন্তু গুম হয়ে গেলে পরে তার আশায় যে মানুষ থাকে সেই কষ্টটা কিন্তু খুব খুব অনেক বেশি। সে যাই হোক, আমি শেষ করবো এই বলে তারা আমাকে যখন ছেড়ে দেবে, যখন সেই কথা আমাকে বলেনি, একদম শেষ বেলায় যেখানে আমাকে ছেড়ে দিয়ে আসলো তখনই তারা ঠিক কয়েক মিনিট আগে আমাকে বলেছে তোমাকে আজকে আমরা ছেড়ে দিচ্ছি, আজকে তুমি বাড়িতে গিয়ে লাঞ্চ করতে পারবে। আমার বিশ্বাস করছিল না, তবুও আমাকে মেরে ফেলবে, আমার মনে হচ্ছিল তারা আমাকে মেরেই ফেলবে। পরে আমাকে ছেড়ে দিল, সেখানে আমি ওখান থেকে ওরকম ফিরে আসলাম। যাই হোক, আপনাদের সামনে আমি আমার কাছে কিছু আছে, মানে স্মৃতি আছে, তা দেখাবো, যে আমি নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। আমাকে যে তারা ছেড়ে দিয়েছে, যে কাপড়গুলো চোখে বাঁধা ছিল, সেই কাপড়গুলো আমি প্রায় 19 তারিখ, আমাকে 7 তারিখ ছেড়ে দিয়েছে। তো ওখানে গিয়ে আমি 19 তারিখ গিয়ে সেই কাপড়গুলো আমি সেখানে গিয়েছি, বাড়ির সাংবাদিক আসতে দিয়েছিল, তাদের সাথে গিয়ে ওই কাপড়গুলো আমি সাথে নিয়ে আসলাম। যেখানে আমি ছেড়ে দিয়েছি ওই জায়গায় ওগুলো রাখা ছিল। আপনার সামনে আমি এগুলো দেখাচ্ছি যে কাপড়গুলো। এই যে একটা হলো আপনার এই যে কালো কাপড়টা এখনো এখানে আছে, এই যে এটা নিয়ে আমার খুব বাধা আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে মাটি আর ভালো রয়েছে। এই যে কাপড়টা, এটা হলো সেই কাপড়, আপনি দেখতে
পাচ্ছেন, এটা নিয়ে আমার চোখ বাঁধা ছিল প্রথম অবস্থায়। এরকম দুটো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়, এই ছিল একটা কাপড়, এটা কালো কাপড়, যেটা পরিপোকা খেয়েছিল, ওখানে রেখে আসছিলাম এক সপ্তাহ পর, এই সেই কাপড়। আর এটা হলো সেই গামছা, যেটা দিয়ে আমার চোখটা ওখানে বেঁধে দিয়েছিল আরেকটা ইয়ে দিয়ে। এই টুপিটা খুলে, এই কালো কাপড়টা খুলে নিয়ে তারপর এই গামছাটা দুটো ছিঁড়ে একটা হাত থেকে হাত বেঁধে দেয়, আরেকটু দিয়ে চোখ বেঁধে দেয়। তার মধ্যে এই এক পিস হলো সেই কাপড় যা দিয়ে আমার হাত বাঁধা ছিল। সেই এই কাপড়গুলো আমি 19 আগস্টের 19 তারিখ আমি ওখানে গিয়ে কয়েকজন আমার সাথে বাইরে সাংবাদিক গিয়েছিলেন, একসাথে গিয়ে যেখানে রেখে আসছিলাম সে অবস্থাকালে আমি এই কাপড়গুলো ওই জায়গায় পেয়েছিলাম। তো যাই হোক, আমি আর বিস্তারিত আর কিছু বলছি না। আমি আশা করি যে এই সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই ঘুম নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এবং আমি এও উদ্বেগের সাথে বলতে চাই, আমি জানি না আসলে এই যারা ভুক্তভোগী তারা আসলে সঠিক বিচার, ন্যায় বিচার পাবে কিনা। এখনো পর্যন্ত ঘুম নিয়ে নির্দিষ্ট কোনো আইন হয়নি, আমার কর্তৃপক্ষরাও বলে গেছে। তো আমি আশা করি এই সরকার সুনির্দিষ্ট আইন খাল করে একটা এই যারা ঘুমের সাথে জড়িত ছিল, সেই পলাতক হাসিনা সহ যারা জড়িত ছিল তাদেরকে একটা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারবে। এবং সেই আশাবাদ ব্যক্ত রেখে আমার আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। সানজিদা ইসলাম তুলি বর্ণনা আমার একটু দিতেই হবে। এই বাংলাদেশে ঘুম নিয়ে যখন কেউ কাজ করার তাগিদ অনুভব করেনি, তখন একজন সানজিদা ইসলাম তুলি একা একা সংগ্রামটা করে তোলেন। বাংলাদেশে নারীরা কোনো কাজ করতে গেলে যত ধরনের প্রতিবন্ধকতা ফেস করা হয়, তার চেয়েও অনেক বেশি প্রতিবন্ধকতা ফেস করেছেন। আমরা যখন ঘুম নিয়ে আসতে কথা বলি, রাস্তায় যখন দাঁড়াই, তখন অনেক মানুষ এসে এখন দাঁড়ায়। কিন্তু একটা সময় ছিল যখন ঘুম নিয়ে কথা বলাটা একটা অপরাধ ছিল এই দেশে। কেউ যে এসে ছবি তুলবে, সেই ছবি তোলারও মানুষ ছিল না। আমার একটা মেমোরির কথা মনে পড়ে, 2022 সাল, এই জাতীয় জাদুঘরের সামনে তুলিয়াপা যখন প্রোগ্রাম করছে, তখন আমরাও চুপি চাপি এসে দাঁড়াতাম। ওই প্রোগ্রামগুলো কাভারেজ দেওয়ার মতো মিডিয়া ছিল খুব কম। এবং এই মিডিয়াগুলো, আজকে প্রেস সেক্রেটারি বসে আছেন, ওনারাও প্রচুর সাপোর্ট করতেন। তাদের ফেসবুকের মাধ্যমে যে ছবিগুলো প্রকাশ করা হতো, সেগুলোই ছিল একমাত্র মিডিয়া। এবং মাইক্রোফ এটা শুধু সংগঠন না, এটা হলো যারা বসে আছেন এবং যারা বাড়িতে আছেন, এই মানুষগুলোর কান্নার শেষ আশ্রয়স্থল ছিল মাইকডা। এবং মাইকডাকের সংগঠন তুলিয়াপাকে নিয়ে নতুন করে কোনো কিছুই বলার নেই। তুলিয়াপার জীবনের স্ট্রাগল এবং তার এই সংগঠন গড়ে তোলার ঘটনা আমরা এবার শুনবো সানজিদা ইসলাম তুলিয়াপার মুখ থেকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাই সবাইকে। আমরা অনেক অনেক বেশি কৃতজ্ঞ মায়ের ডাকের পক্ষ থেকে এবং সব ভুক্তভোগী পরিবার, আমরা যারা তাদের পক্ষ থেকে ব্রেইনকে এই আয়োজনের জন্য, এই প্ল্যাটফর্মে আমাদেরকে নিয়ে আসার জন্য। এবং এতদিন বিগত 12 বছর এবং 16 বছরের ফ্যাসিস্টের সময় যারা আমাদের পাশে ছিলেন, তারা এখনো আমাদের পাশে আছেন। আমাদের শফিক ভাই, তখন তিনি এফপির ব্যুরো চিফ ছিলেন। কিছু মানুষ যারা আমাদের পাশে ছিলেন, জাহিদ ভাই বলেন, আপারা যারা আমরা মোবাশ্বের ভাইকে গুম করে ফেলার পরেও কিন্তু লেখালেখি বন্ধ করেননি। মাইকেল ভাই আসার পর থেকেই কথা বলছেন। তো এইরকম গুটি কয়েক মানুষ গত 13 বছর আসলে আমাদের সাথে ছিলেন। যেটা বললেন মায়ের ডাক, আমরা দাঁড়ানোর পরে আমাদের পিছনে যে সবচেয়ে বড় শক্তি, আমরা একটা বড় পরিবার, পুরা বাংলাদেশ, যত ভিকটিম ফ্যামিলি যারা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার, আমি একটু অনুরোধ জানাবো, আমার যেই শক্তির উৎস, অসম ওই পাহাড়টাকে ঠেলার জন্য এই উৎসব, যারা আমার পাশে ছিলেন এত বছর, তাদেরকে আমার কাছে আসার জন্য। 1 বছর 2 বছর যাদের তখন জন্ম হয়নি, এই ছোট ছোট শক্তির উৎসগুলা যদি আমাদের না থাকতো, আমরা যদি এই পরিবারগুলো একসাথে না থাকতাম, তাহলে আজকে আমরা মায়ের ডাক
যখন মায়ের ডাকে প্রথম রাস্তায় দাঁড়াই, আমাদেরকে তখন থেকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হতো না। এবং আমরা বলতে চাই আজকে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়েও প্রিয় মাতৃভূমি। আমার একজন ভাই যাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, তারা একজন বীর। তারা মাতৃভূমিকে ভালোবাসতো এবং আমি জানি তারা কোথায় আছে এবং তারা যদি জীবিত থাকে, তারা যদি আমাদের মাঝে নাও থাকে, তারা এখনো মাতৃভূমিকেই ভালোবাসবে এবং দোয়া করবে যেন মায়ের ডাকের এই প্রতিটা পরিবারের মতো প্রত্যেকটা স্বজন যেভাবে একসাথে দাঁড়ায়, বাংলাদেশ যেন একসাথে থাকে। এই যুদ্ধটা আমাদের শুরু হয় যখন আরিয়ানের বয়স 3, যখন আরোয়ার বয়স 1.5, যখন সাফা জন্ম নেয়নি। এই ছোট ছোট আঙুলে ছোট ছোট হাতে এই ছবিগুলো ধরে আছে তাদের বাবাদের আশায়, তাদের ফেরত পাওয়ার আশায়। আমরা যে পরিবর্তনের কথা বলি, যে নতুন বাংলাদেশের কথা বলি, আজকে ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানে তাদের হাজারো রক্তের বিনিময়ে সেই যুদ্ধটা এই ছোট ছোট হাতে ছোট ছোট পায়ে আসলে শুরু হয়েছিল। এই মায়েরা, আমার যেই ভাবিরা এখন সামনে বসে আছেন, যেই মায়েরা, আমার যে বোন, যারা এই মহিলা যাদের উদ্যোগে এই প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটার যাত্রা আসলে শুরু হয়েছিল অনেক কষ্টের মধ্যে দিয়ে, যেখানে কোনো মিডিয়া সাপোর্ট ছিল না। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা তাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাস করা হয়েছে এবং এই যে আজকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলতে পারছি, তাদেরকে নিয়ে আমি দাঁড়াতে পারছি। এখানে হয়তো হাজারো হাজারো তখন এজেন্সি থাকতো, যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি, কারণ আমাদের কথা বলার জায়গাটা দেয়া হতো না। যখন রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক, যখন আসলে সরকার প্রধান দায়ী থাকে এরকম চরম মানবাধিকার লঙ্ঘনের জন্য, যখন ল এনফোর্সমেন্ট এজেন্সির প্রত্যেকটা বাহিনী, ডিজিএফআই, র্যাব, ডিবি অফ পুলিশ এবং আদার অর্গানাইজেশন, যারা সম্মিলিতভাবে সরকারি মদদে, ফ্যাসিস্ট রেজিমের মদদে এক ভাইদেরকে গুম করে রাখে এবং তাদেরকে হয়তো কোনো সময় হত্যা করে। এক্সট্রাজুডিশিয়াল কিলিং এর যে কেসগুলো আপনারা জানেন, গত 13 বছরে, গত 16 বছর যদি ধরেন ফ্যাসিস্ট রেজিমের সময়টাতে, আমাদের এক্সট্রাজুডিশিয়াল কিলিং এর কেস হচ্ছে মোর দেন 4000। 1600-র বেশি কমপ্লেইন এখনো গুম কমিশনে জমা পড়েছে। এবং আমাদের গত জুলাই আগস্টে যারা মারা গেছেন, আমার যেই ভাইদেরকে হত্যা করা হয়েছে, তারা 2000-এরও বেশি, 7000 প্রাণের বিনিময়ে আমরা আজকে যে পরিবর্তন, যে নতুন বাংলাদেশ, এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি, বিচারের আশা বা বিচারের দাবি নিয়ে দাঁড়াতে পারছি। আমরা চাই প্রত্যেকটা হত্যার, প্রত্যেকটা ঘটনার বিচার, বহির্ভূত হত্যার বিচার করতে হবে। ফ্যাসিস্ট রেজিম, আওয়ামী লীগ নিয়ে যত সমালোচনা, যত আলোচনা মাঠে করা হোক না কেন, একটা হত্যার, একটা অন্যায়ের বিচার করা হলে তারপরে আওয়ামী লীগকে আলোচনায় আনা যাবে। প্রত্যেকটা বিচারের দাবি জানাই এবং একটা ঘটনারও, একটা মানবাধিকার লঙ্ঘনেরও বিচারিক কাজ স্পষ্ট বিচারের আওতায় না এনে যতক্ষণ আমরা এনশিওর করতে পারবো যে প্রত্যেকটা বিচারকে, প্রত্যেকটা হত্যা এবং গুমের আমরা হিসাব নিতে পেরেছি, আমরা ইনভেস্টিগেশনের ভিত্তিতে ট্রান্সপারেন্ট একটা বিচার ব্যবস্থার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি, তখন আমরা বুঝবো আমরা আসলে পরিবর্তনের জায়গায় এসেছি কি না, আমরা আসলে আলোচনায় আওয়ামী লীগ আসবে কি না। তাছাড়া এই বাংলাদেশের মাটিতে এই প্রাণের বিনিময়ে, এত 7000 প্রাণের বিনিময়ে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এবং এই যে সন্তানেরা তাদের জীবনের 12 বছর 10 বছর কোথায় হারিয়ে গেছে তারা নিজেরাও জানে না। যে স্ত্রীরা তাদেরকে রাতে থানায় ডেকে নিয়ে যাওয়া হতো সাদা কাগজে সাইন করতে, তার সম্মানকে আমি কোথায় নিয়ে যাব? তার যথাযথ সম্মান যখন আমি বাংলাদেশে এনশিওর করতে পারবো, আমি যখন এই বাচ্চাদের ভবিষ্যতে তাদের বাবার সন্ধান দিতে পারবো, তখনই আসলে বুঝবো যে না, আমরা একটা পরিবর্তিত অবস্থায় আছি বা আমরা একটা ন্যায় বিচারের জায়গায়
জানি আইন প্রয়োগের জন্য যে কাজ হচ্ছে সেই কাজগুলো হয়তো ত্বরান্বিত করা হবে। আমরা আমাদের আন্দোলন এবং এই যে দীর্ঘ যাত্রা গত 12 বছরেরও বেশি সময়, সেই সময়টায় এখনো আশা নিয়ে বসে আছি। আসলে এই সন্ধানগুলো আসলে আমাদের এই পরিবারগুলোকে নিয়ে দিতে পারি আমরা এমন একটা বাংলাদেশ, এমন জায়গায় নিয়ে যেতে পারি যেখানে আয়নাঘর বা সিক্রেট ডিটেনশন সেল, যেগুলা প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা দেশব্যাপী যদি আপনারা ধরেন হয়তো শয়ে এরকম সিক্রেট ডিটেনশন সেল আছে, যেগুলাকে আসলে 2টা বা 6টা কমিশনকে দেখে যদি বলে দেয় যে না এখানে কিছু নেই, সেটা আমরা আমাদের আসলে বিশ্বাস করতে আমরা চাই না। এবং আমরা জানতে চাই প্রত্যেকটা সিক্রেট ডিটেনশন সেল থেকে প্রত্যেকজনকে বের করা হয়েছে এবং সেই মানুষগুলোর হিসাব আমরা চাই অ্যাকাউন্টেবিলিটির সাথে যেন আমাদেরকে সেটা জানানো হয়। এটা বর্তায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য যারা এখনকার দায়িত্বে আছেন। এবং আমরা আশা করব গত 16 বছরের ফ্যাসিস্টিজমে যাদের এগেইনস্টে অ্যালিগেশন, এই যত আইন প্রয়োগকারী সংস্থা প্রত্যেককে একজনকে তিনি যেই বাহিনীর হোক না কেন, র্যাব, ডিজিএফআই, তাকে প্রমোট করে যদি আর্মিতে নিয়ে যাওয়া হয়, পুলিশ এবং অন্য যে কোনো বাহিনীর যে কোনো আওয়ামী অপশক্তির যেই হোক না কেন, একজনকে বিচারের আওতায় আনা হবে। এবং তারা যদি পালিয়ে যেয়ে থাকে, আমরা আন্তর্জাতিকভাবে যেন সেই পর্যায়ে যেতে পারি, ন্যায় বিচারটা সেখানে নিয়ে আসতে পারি, যেন তাদেরকে নিয়ে এসে বাংলাদেশের বিচারের আওতায় আনা হয় ইনশাআল্লাহ। আমার এই যে আমরা একসাথে একত্রিত এতগুলা শক্তি, আমরা জানি ইনশাআল্লাহ আমরা পারবো। এই আশা করে আসলে আমরা এগিয়ে যাচ্ছি। এবং এতদিন রাজপথে ছিলাম মায়ের ডাক, যতদিন আরো একজন গুম হবে, যতদিন আরো একজনের সন্ধানও আমরা না পাবো, আমরা একসাথে থাকবো এবং আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আমি আমাদের অ্যাঙ্কর এবং বক্তব্য রাখেন, সেটা হলো যে মিডিয়াকে একেবারে ঢালাওভাবে একটু ভিলেন করে ফেলানো হয়। আগেও একটা প্রোগ্রামে আমার একটু প্রতিবাদ করার জায়গা আছে। এক্ষেত্রে আমি বাংলাদেশ সিনিয়র রিপোর্টার, আমি আমার প্রতিবাদ আপনার বক্তব্য টিভিতে অনুষ্ঠান করেন না, প্রতিবাদ আমাদেরকে প্রতিবাদ টিভিতে করে না, এটা গুণ নেই আপনি আপনার টিভিতে প্রচার করেন, ইউটিউবে দেন, এই যে বলা হয় ভাইও বললেন যে 22 সালের আগে পর্যন্ত কোনো মিডিয়া বাংলা ভিশনে আমরা 2014 সালে আপনাদের বাসায় প্রোগ্রাম হয়েছে, আমরা রিপোর্ট করেছি বাংলাদেশে। কিন্তু যখন ঢালাওভাবে বলে ফেলা হয় না, অনেকেই করেছে। আমরা বলছি যে পরিমাণ করার কথা ছিল ওই পরিমাণ হয়নি। এবং তখন টেলিভিশন বন্ধ করে হয়েছে। নর্মালি দেখা যাবে ঢালাওভাবে বলে ফেলা হয়, ওই ঝুঁকিটাও তো নিতে হয়েছে। ধন্যবাদ সাজিদা ইসলাম তুলিয়াপাকে। এবার আমরা যার আলোচনা শুনবো ডক্টর মোবাশ্বের হাসান। ডক্টর মোবাশ্বের হাসানের একটা স্মৃতি আছে। উনি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসে প্রফেসর ছিলেন 2017 সাল পর্যন্ত। উনি যে মুহূর্তে পড়াতেন, ওনাকে ডিজিএফআই 2017 সালে গুম করে, 2017 সালে। তো তার সেই দুর্বিষহ একটা স্মৃতির গল্প আছে। তারপরে উনি দেশের বাইরে চলে যান। উনি এখন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন ইউনিভার্সিটি। উনি এখন পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করছেন ইউনিভার্সিটি অফ অসলো, নরওয়েতে। আমরা ডক্টর মোবাশ্বের হাসানের সেই গুমের সাথে সম্পর্কিত স্মৃতিগুলো শুনবো। ডক্টর মোবাশ্বের হাসানকে আমরা ডেকে নিচ্ছি। সবাইকে আমি আসলে এখানে স্মৃতিচারণ যতটুকু করার, এটা আমাদের হাসিনুল ভাই, লুনা ভাবি, তুলিয়াপা, আমরা স্মৃতিচারণ থেকে আমাদের আসলে মুভ ফরওয়ার্ড করতে হবে। আমার যে অভিজ্ঞতা, সেই একই অভিজ্ঞতা মাইকেল চাকমার, হাসিনুল ভাইয়ের এবং যারা গুম হয়েছেন তাদের সবারই। সেই একইভাবে আপনি ধরে নিয়ে যাওয়া, চোখ বেঁধে রাখা, মুখের মধ্যে কালো কাপড় দেওয়া, জম কাপড় দেয়, এই মেকানিজমের মধ্যে দিয়ে
আমাদের সবাই যেতে হয়েছে। আমি এর থেকে আমি যেটা মনে করি দরকারি, যে আমি একটু, যেহেতু আমি ইউনিভার্সিটিতে কাজ করি, আমি একটু যে সামনে আমি কি চাই এটা আমার কাছে মনে হয় অত্যন্ত জরুরি এই ব্যাপারটা শেয়ার করা। তার আগে আমি একটু বলতে চাই যে আজকে যে জুলাই আগস্টের মতো যে ব্যাপার, যে ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছে, এইটার যদি উৎস খুঁজতে যান, এটার উৎস কিন্তু গুম থেকে শুরু হয়েছে। আপনার গুমের উদ্দেশ্যটা কি? গুমের উদ্দেশ্যটা হলো একটা মানুষের, যারা আমরা গুম ছিলাম আমরা সবাই কিন্তু জানি আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে সাইকোলজিক্যাল অপারেশন, সেটাই ছিল আপনার গুমের মূল উদ্দেশ্য। আল্লাহর কাছে অশেষ রহমত, আমি অল্প কিছু ভাগ্যবানের মধ্যে একদিন যে ফেরত আসতে পেরেছি, কিন্তু এখানে আমার অনেক লোকজন আছেন যারা এখনো ছবি নিয়ে ঘুরছেন, এবং এই ভাগ্যদের জন্য শফিক ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আপনারা কি করছেন, এটা যদি আপনি যখন বলবেন ডিটেইল একটু বলবেন। আমি যেটা চাই যে এই যে প্রত্যেকটা ছবি বাংলাদেশের পাড়ায় মহল্লায় মফস্বল শহরে যেন প্রথিত করা হয় স্তম্ভ হিসাবে। আপনি যদি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট রাজনীতি, এই রাজনীতি থেকে আমাদের এগিয়ে যেতে বলেন, তাহলে প্রথম যেটা করতে হবে একটা মেমোরি রাজনীতির মধ্যে আপনার আসতে হবে। আপনারা আসলে উনাদের ছবিগুলা জাতিকে দেখানোর জন্য কি করছেন, আপনারা কি তাদের নাম জানেন বা জাতিরা কি নাম জানে কিনা? আমার তো মনে হয় জানে। আমরা অনেকটা শো পিসের মতো হয়ে গেছি। আমরা আসি, আমরা বলি যে আমাদের প্রতি এই করা হয়েছে, সেই করা হয়েছে, কিন্তু আমি বলতে চাই যে হয়তো আপনি না পারলে পরের যে সরকাররা আসবে অবশ্যই জুলাই আগস্টের ভিকটিমদের পাশাপাশি গত 15 বছরে এবং যারা এইভাবে গুম হয়েছে, যে ফ্যামিলিগুলো গুম হয়েছে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। এটা হচ্ছে আমার মন্তব্য। দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি ফ্যামিলিগুলোর সাথে কথা বলেন, আপনি দেখেন তারা কি পরিমাণ দুর্বিষহ ব্যুরোক্রেটিক স্ট্রাগলের মধ্যে যেতে হয়। বাবার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকলে টাকা তুলতে পারে না। এখন আমরা যখন সবাই স্বীকার করেছি যে গুম একটা মানবতার বিরুদ্ধে অপরাধ, এই আইনটা কেন বদল হতেছে না? কতক্ষণ লাগে আইনটা বদল করতে? আপনি কথা বলেন, এই সবার সাথে কথা বলে দেখেন, যারা পাওয়ারফুল তারা হয়তো বিভিন্নভাবে ম্যানেজ করে চলতেছে, কিন্তু যারা গ্রাসরুট লেভেলের তারা তো এই প্রসেসটা, যে ব্যুরোক্রেটিক প্রসেস, যে কেউ 7 বছর বা কত বছর গুম থাকার পরে তারপরে এটা একটা ব্যাংকের একটা ব্যাপার আছে, এই জিনিসটাকে কি সিম্পলিফাই করা যায় কিনা, আপনি এটা কি আপনি দেখবেন কিনা আপনারা? আমি দুইটা কথা বলবো, কারণ সময় বেশি দেবো না। আমি জানি যে মিডিয়া ভেরি ইন্টারেস্টেড, সঠিক পাই। একটা হচ্ছে যে আমাদের সমাজে শেখ হাসিনা পেশাদার গুলি তৈরি করে গেছে। হ্যাঁ, এই আমাদের মধ্যেই এরা ঘুরতেছে। এই যে বাচ্চাগুলাকে দেখেন, এদেরকে এইভাবে এটিং করে দিয়ে নিজের বাচ্চা নিয়ে বাসায় ঘুমাইছে বুকের মধ্যে জড়ায়, এবং তারা সামাজিক বিভিন্ন পরিবেশে বিভিন্ন জায়গায় যে ফেসবুকে ছবিও দিচ্ছে, আমরা তার নামও জানি না। এবং এদের এই ধরনের বাংলাদেশ যাতে আর কখনো না আসে, এই ধরনের বাংলাদেশ যাতে আর কখনো না আসে, এই জন্য সামাজিক রাজনৈতিক প্রতিরোধ করে তুলতে হবে। এই জন্য আমাদেরকে বিভিন্নভাবে এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আমরা চাই না যে আমরা শোপিস হয়ে থাকবো, আমরা টেলিভিশনের সামনে এসে বলবো আমাদেরকে মারছে, আমাদের পিটাইছে, আমাদের হাত বাইরে মারে রাখছে। আপনারা যারা এই গুমের এবং এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে জনগণের যেই ধরনের আপনার প্রতিরোধ গড়ে উঠছিল জুলাই আগস্ট মাসে, এগুলো সব কিন্তু কানেক্টেড। পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ 2024 সালে হয়েছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এইটা কিন্তু আমরা যখনই জুলাই আগস্ট শুনবো, অবশ্যই জুলাই আগস্ট আমাদের ভাই, আমাদের বোন, অনেক মানুষ নিহত হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে,
কিন্তু রাস্তায় যখন নেমেছে এই বছরের পর বছর পুঞ্জীবিত হবে। সো এখানে কোনো স্কোপ নাই যে গত 15 বছরে যারা আপনার এইভাবে রাষ্ট্রীয় নিপীড়নের মধ্যে দিয়ে গিয়েছে তাদেরকে উপেক্ষা করা, এবং কিছুই যদি না পারা যায় অ্যাটলিস্ট যারা গুমের ভিকটিম আছেন তাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট এবং রাষ্ট্রীয়ভাবে অর্থ সহযোগিতা করা। ভুয়া মুক্তিযোদ্ধার ভাতা যাচ্ছে, গুমের ভিকটিমদের ফ্যামিলিদের কোনো ভাতা যাচ্ছে না। জিনিসটা অত্যন্ত পীড়াদায়ক। তবে এই কথা আমি আগে এটাও বলতে চাই, এই সরকার গুম কমিশন করেছে, এই সরকার গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক সনদে সাইন করেছে, এটা অত্যন্ত যুগান্তকারী ঘটনা। এই জন্য এই সরকার অবশ্যই ধন্যবাদের যোগ্য। এবং শফিক ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে উনি পার্সোনালি আমার সিনিয়র বন্ধু বলতে পারি, এখন তো বড় অফিসার হয়ে গেছেন, কিন্তু সবসময় ওই সময় আমার সাথে ছিলেন, আমার জন্য রাস্তায় দাঁড়িয়েছেন। কিন্তু সবার এতগুলো মানুষ যে এখানে আছে এদের কিন্তু আমরা নামও জানি না। আমরা কিন্তু আমরা এই ধরনের বাংলাদেশের আমরা চাই সবার নাম জানতে। আমরা চাই শুধুমাত্র জুলাই অগাস্টের শহীদদেরকে যেভাবে সম্মান দেওয়া হবে বিভিন্ন জায়গায়, এই যে মানুষগুলা যেখানে রাষ্ট্রীয়ভাবে এদেরকে সম্মান দেওয়া হবে, অ্যাকনলেজ করতে হবে। যদি আপনি রিকগনাইজ না করতে পারি আমরা, আমাদের কিন্তু সামনে এগিয়ে গেলে আবারও ওই শক্তি রাষ্ট্রীয় শক্তির মধ্যে ঢুকে যাবে, এবং এই একইভাবে আসবে পরের রাজনৈতিক শক্তির সাথে, যে এই ধরনের রিপ্রেসিভ টুলগুলো যদি আমরা ইউজ করি আপনারা ভালো থাকতে পারবেন, যেটা শেখ হাসিনাকে পড়ানো শেখ হাসিনা করছে। তো আমরা চাই না আমাদের দেশে আর কোনো শেখ হাসিনা আসুক, আমরা চাই না আমাদের দেশে আর কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা রাজনৈতিক নেতা আসুক যারা নিজের নাগরিককে গুম করবে, যারা রাষ্ট্রীয় বাহিনীকে ইউজ করবে গুম করার জন্য। এবং ফাইনালি আমার আবারও সেই কথা, যেই একটা পুরা বাংলাদেশটা আসলে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, প্রচুর মানুষ ট্রমাটাইজ, এবং গুমের ফ্যামিলি যে কি ধরনের ট্রমাটাইজ এটা যারা ওই ফ্যামিলি তারাই জানেন। এবং এদেরকে মানসিক যে কাউন্সিল রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে মেন্টাল হেলথে সাপোর্ট দেওয়া উচিত। আমাদের যখন বিচারের কথা হাসিনুল ভাই বলছেন, তুলিয়াবা বলছেন, বিচার তো অবশ্যই করতে হবে, এই ব্যাপারে কোনো ছাড় নাই, কিন্তু একই সাথে রিকগনাইজটা করেন, রাষ্ট্রীয়ভাবে এদের প্রত্যেককে রিকগনাইজ করেন, এবং একই সাথে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। আমি ফাইনাল যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এইখানে সবাই কিন্তু সামহাও কানেক্টেড। এই যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এবং রাস্তায় মানুষজন প্রতিবাদ করছে, এগুলা সব কিন্তু কোনো না কোনো ভাবে এই গুম থেকে শুরু হয়েছে। মানুষকে চুপ করানো, মানুষের পুঞ্জীবিত ক্ষোভ, আমরা কিন্তু ইউনাইটেড হয়েছি সিরিয়াস হিউম্যান রাইট ভায়োলেশনের প্রেক্ষাপটে। আজকের এই সরকার কিন্তু আসছে মানবাধিকার হরণের প্রতিবাদের প্রেক্ষাপটে। আমি চাই আপনারা মানবাধিকারকেই মেজর এজেন্ডা রাখেন, এবং এরপরে যে সরকার আসবে তারাও রাখুক। এবং এই কথা বলে আমি আপনাদের সবারকে ধন্যবাদ জানিয়ে, ব্রেনকে ধন্যবাদ, শ্যামল বাবাকে ধন্যবাদ, সাদিক ভাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর মুবাশশির। একটা কথা না বললেই না, বাংলাদেশে আসলে প্রত্যেকটা জায়গাতেই যেভাবে জঞ্জাল ছড়িয়েছিল, একই সাথে গণমাধ্যমের পরও কিন্তু একটা দমবন্ধ অবস্থা ছিল। কিন্তু সেই জায়গাটা অতিক্রম করে অনেক গণমাধ্যমের সাথে যুক্ত ব্যক্তি তারা একেবারে স্বপ্রণোদিত হয়ে নানা সময়ে এই প্রতিবাদগুলো তুলে ধরার চেষ্টা করেছে। অনেকেই যখন তাবেদারি করেছে, অনেক সাংবাদিক ছিলেন তারা এই গুম নিয়ে নিউজ করার চেষ্টা করেছেন, এই ছোট ছোট বাচ্চাদের যে অব্যক্ত কষ্ট ছিল সেটা প্রকাশ করার চেষ্টা করেছেন। আমাদের ব্রেইনের পক্ষ থেকে আমরা সেই সকল গণমাধ্যম কর্মীদের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এভাবে আমরা যার কথা শুনবো, আসলে এত কথা আমরা তার শুনেছি এই সাম্প্রতিক সময়ে
নতুন কথা কোথায় কোথায় তিনি পান সেটাও একটা রহস্যের ব্যাপার। এমনকি বাংলাদেশে যে মুহূর্তে মুখস্থ কথা বলার লোক ছিল, সাম্প্রতিক সময়গুলোতে টিভি খুললেও দেখা যেত একজন ডাক্তার কথা বলছেন, জাহেদ স্টেপ নিয়ে ইউটিউবেও তিনি কথা বলছেন, যে কোনো সেমিনারেও তিনি কথা বলছেন। তবে এত কথার ভেতরেও তিনি কিন্তু রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করছেন। নির্বাচন সংস্কার কমিশনেরও তিনি একজন সদস্য, ডাক্তার, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সবার প্রিয় ব্যক্তি ডাক্তার জাহিদুর রহমানকে এবার আমন্ত্রণ জানাচ্ছি। দেখি নতুন কিছু তার কাছে আজকে শোনা যায় কিনা। ডাক্তার ধন্যবাদ। নতুন কিছু নাই, কিছু পুরনো কথা। কোথাও যেন পড়েছিলাম, মানে আগে কাবুলিওয়ালারা আসতো না, কাবুলিওয়ালা তো ফলের ব্যবসা করতো এবং তারা সুদের ব্যবসা করতো। আমার খুব অবাক লাগতো যে এত দূরে এসে তারা মানুষকে টাকা দেয়, ওটা কিভাবে ফেরত পায়। তো যাই হোক, একটা সিস্টেম বের করেছে। তো কখনো কখনো যদি তাদের সুদ এবং আসল কেউ না দিত, কাবুলিওয়ালাকে একটা অভিশাপ দিত, তোর পরিবারে মামলা হোক। মানে এই অঞ্চলের মামলা এত টাফ ব্যাপার, আপনার দৌড়াতে দৌড়াতে খবর হয়ে যাবে। সো এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ। আমি শেখ হাসিনার আমল দেখে আমার মনে হয়েছে, আমাকে যদি কাউকে বলে অভিশাপ দিতে হবে, এই অভিশাপ দেওয়া হচ্ছে তোর পরিবারে গুম হোক। আমি খুব ক্লিয়ারলি মনে করি একটা পরিবারের কাছে, একটা ব্যক্তির কাছে গুমের চাইতে বড় কোনো অভিশাপ হতে পারে না। তুলি আপাকে আমরা, খালাম্মা আছেন, অন্যরা আছেন, আমরা অনেকদিন প্রোগ্রামে গেছি। আমি আমার একটা প্রোগ্রামের অভিজ্ঞতা শেয়ার করি। তার আগে একটা কিন্তু বলে নেওয়া ভালো, আমি আবেগশূন্য মানুষ না, কিন্তু আমি খুব একটা কাঁদি না সম্ভব। আমি জানি না, আমার অনেক প্রিয় মানুষের মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আমি কাঁদতে পারি না। কিন্তু আমি মায়ের ডাকে প্রোগ্রামে গিয়ে কেঁদেছি। আমি খুব অবাক হই, এটা কেন হয়। আমি একটা প্রোগ্রামে, মায়ের ডাকের একটা প্রোগ্রামে প্রেস ক্লাবে বসে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আপনারা কি কেউ আছেন যিনি মনে করেন কোনোভাবে তিনি কাঁদেন না, তাহলে আপনাকে ইনভাইট করছি এই মুহূর্তে প্রেস ক্লাবের এই রুমে আসুন, কিছুক্ষণ বসুন, আমি চ্যালেঞ্জ করছি আপনি কাঁদবেন। ইট হ্যাপেন্স, সত্যিকার অর্থে এটা ঘটে। মোবাশ্বের যেটা বললেন, আমি খুব সিরিয়াসলি মনে করি এটা আমাদের এই গুম পরিবারগুলো অনেক বিরাট মূল্য দিয়ে দিয়েছে, কিন্তু শেখ হাসিনার পতনের সাথে খুব সিরিয়াসলি জড়িত। কিভাবে জড়িত একটা তত্ত্ব দিয়ে জিনিসটা একটু প্রমাণ করার চেষ্টা করি। তত্ত্বটা আমার না, তত্ত্বটা নিকোলো ম্যাকিয়াভেলির। তার একটা বিখ্যাত বই আছে দ্য প্রিন্স। ওখানে তিনি প্রিন্সকে সাজেস্ট করছেন কিভাবে মানুষকে শাসন করতে হবে। অনেকে পছন্দ করেন না, কিন্তু এটা খুবই কার্যকর একটা বই বলা যায়। শেখ হাসিনা নাকি নিজেকে মাঝে মাঝে ওই বই ফলো করেন বলে বলতেন। উনি একটা জায়গায় বলছেন, এটা খুব বিখ্যাত উক্তি, বাংলায় কথাটা এরকম, অবশ্যই কাউকে দিয়ে তুমি শ্রদ্ধা বা ভালোবাসা পাওয়ার চাইতে ভয় পাওয়ারও ভালো। এরপর আরেকটা বাক্য আছে, যদি দুটোই না পাও, মানে প্রিন্স বলছে প্রিন্সকে দুটো জিনিস অর্জন করতে হবে, তার প্রজাদের ভালোবাসা এবং ভীতি, মানে ভয়ও পেতে হবে। পরে জিজ্ঞেস করা হলো, উনি লিখছেন দুটোর একটা যদি বেছে নিতে হয় তাহলে ভীতি বেছে নিতে হবে, ভালোবাসা দিয়ে রাজ্য শাসন করা যায় না, প্রিন্স বলছেন। আমাদের প্রধান উপদেষ্টা একটু ব্যাপারটা খেয়াল করলে ভালো হবে, কোনো কোনো ক্ষেত্রে কঠোর হতে হবে, একটু ভয়টা পাওয়াতে হবে, আমার মনে হয় মাঝে মাঝে এটা হচ্ছে না। যাই হোক, সেটা হচ্ছে প্রিন্স বলছেন ভয় পাওয়ার কিন্তু একটা ঝুঁকি আছে। সেটা হচ্ছে ভয় পাওয়াতে পাওয়াতে একটা বর্ডার লাইন আছে, ক্রস করলে মানুষ কিন্তু ঘৃণা করা শুরু করবে। একটা ঘৃণা যদি অর্জন করো, সেই প্রিন্সের খবর আছে। শেখ হাসিনার পতনের কয়েক বছর আগে থেকে, 3-4 বছর আগে থেকে আমি গল্পটা, এই ম্যাকিয়াভেলি এটা বলছিলাম, শেখ হাসিনা ঘৃণা অর্জন করেছেন এবং ঘৃণা অর্জন করে ওনার পতন ডেকে আনছেন। এবং শেখ হাসিনা ঘৃণা সবচেয়ে বেশি অর্জন করেছেন এই গুমের মাধ্যমে বলে আমি বিশ্বাস করি। কারণ আমি মনে করি খারাপ, একটা মানুষ, আমি একটা প্রোগ্রামে দেখেছি যে একজন পরিবারের, মানে একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে নিয়ে গেছে, মানে শোক সামনে এখন ওনার সংসার চালানো টেনশন হচ্ছে। খেয়াল করুন, ওনার এখন শোকের সময় নেই। কিন্তু আমি যদি ভুল না করি, 7 বছর আগে সম্ভবত অ্যাকাউন্ট অপারেট করা যায় না। আপনি নমিনি হতে পারেন, আপনার অ্যাকাউন্টে টাকাও আছে, উনি 7 বছর দিন গুনছেন যেদিন আমি অপারেট করতে পারবো। হ্যাঁ, এখনো পারেননি, কোর্ট অর্ডার লাগবে। মানে একটু খেয়াল করুন, আমাদের এখানে একটা জাজ্জলমান প্রমাণ আছে। আপনি খেয়াল করুন, এইসব স্টোরি আছে, বিদ্রুপ আছে। আমি একটা ছোট্ট জিনিস পড়ি, আমি এটা একটা জায়গায় লিখে রেখেছি। প্রোগ্রামটা আমি ছিলাম, পরে পত্রিকায় এসেছিল, আমি একটু একজন নারী যার হাজব্যান্ড
গুম হয়েছেন এবং তাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ হয়েছে। ওনার নাম হচ্ছে নাসিমা আক্তার, তার হাজব্যান্ডকে নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক আক্ষরিক অর্থ উনি যা বলেছেন আমি একটু পড়ি। আমার মনে আছে যে কিছুদিন আগে জাতিসংঘ যে তালিকা চেয়েছিল গুমদের ব্যাপারে, তখন পুলিশ তার বাসায় গেছে। তখন উনি বলছেন, কিসের পুলিশ? আমি থানায় গেছি, পুলিশ আমাকে থানা থেকে বের করে দিয়েছে। পুলিশের ডিসি আমার চিঠিটা একবার পড়লো না, বলে র্যাবের বিরুদ্ধে অভিযোগ, আপনি র্যাবের কাছে যান। পুলিশ এখন 3 বছর পরে এসে জিজ্ঞেস করে আমার স্বামী আসলে গুম হয়েছে কিনা কোথাও চলে গেছে। আমাদের কষ্ট লাগে, ঘেন্না আসে। এখন মন্ত্রীরা আরামে বসে থাকে, আমাদের বিরুদ্ধে যখন কথা বলে হেলে তুলে বলে আরে না, বাংলাদেশে তখন গুম হয় না, ওনারা ঋণের দায়ে চলে গেছে, বিয়ে করেছে। আপনার স্বজন শেষ হয়ে যায়, আপনি শোনেন যে ওরা বিয়ে করে পালিয়েছে। তারপর উনি বলছেন এটা কতটা লজ্জার, আমার মনে হয় না এই সমাজে শ্বাস নেই। আমাদের এখন মেরে ফেলেন, তারা আমাদের চোখের পানি নিয়ে হোলি খেলে, উপহাস করে। আমার ঘরে কোনো উৎসব হয় না, আমার বাচ্চারা কখনো হাসে না। এটা হচ্ছে তার বক্তব্য। এই রকম সংকট তৈরি করেছে। আমরা মানুষ হিসেবে আমাদের একটা বিল্ডিং সিস্টেম আছে, আমরা মৃত্যু কাটিয়ে উঠি। আমাদের মায়েরাও পুত্র শোক আস্তে আস্তে কি কাটিয়ে উঠে স্বাভাবিক জীবন ফেরে। বাবার পুত্র শোকে চাইলে মায়ের পুত্র শোকটা অনেক বেশি বড় মনে করি, যে মা সন্তানকে গর্ভে ধরে। কিন্তু তারপরও ওই বিল্ডিং একটা সিস্টেম আমাদের থাকে যে আমরা শোক কাটিয়ে উঠতে পারি। কিন্তু আমরা আনসার্টেন জিনিস, আমিও চিন্তা করি আমার কোনো স্বজন যদি গুম হয়ে যেতেন, আমি শেষ মুহূর্ত পর্যন্ত আসলে অপেক্ষা থাকতাম। সব স্টোরি জানার পরও আমরা হয়তো আশা ছেড়ে দেই না, কোথাও কোথাও একটা আশা থেকে যায়। এর চেয়ে ডিজাস্টারাস কিছু আসলে হতে পারে না। সেই মানুষগুলোর সামনে তথাকথিত একটা সরকার রাষ্ট্র বিদ্রুপ করে, ঋণের দায়ে চলে গেছে, উড়াল দিয়েছে, কোনো একটা মন্ত্রী যেন একবার উড়াল দিয়েছে শব্দটা ব্যবহার করেছিলেন। সো দিস হ্যাপেন্ড। এবং এমন একটা রেজিমের মধ্য থেকে আমরা এসেছি যেখানে গ্রেফতার হওয়া সুখবর ছিল। আমার একটা উদাহরণ মনে পড়ে, 18 সালে কোটা মুভমেন্টের সময় পলিটেকনিক ইনস্টিটিউটে 3 জন বা 4 জন স্টুডেন্টকে ধরে নিয়ে যায় পুলিশ। 4 দিন পর যখন কোর্টে প্রডিউস করে, তাদের বাবা মায়ের মুখে তৃপ্তির হাসি দেখা গিয়েছিল, তাদের সন্তান গুম হয়ে যায়। সো এমন একটা বাংলাদেশে আমরা তখন ছিলাম যখন গ্রেফতার হওয়াটা সুখবর, অথচ গ্রেফতার হওয়া ইটসেলফ একটা বর্বরতা। তারা মুভমেন্ট করছে, কেন তারা গ্রেফতার হবে? কিন্তু তারা খুশি হয়েছে। তো বাংলাদেশকে শেখ হাসিনা কোন জায়গায় নিয়ে গেছে, তাই না? এবং আমরা এখানে যারা গুম আছেন তারা অনেকেই হয়তো এখন ভাবছি তাদের সৌভাগ্য যদি মাইকেল চাকমার মতো হতো, তাহলে অন্তত ফিরে আসতে যে 5 বছরে 6 বছরে 7 বছরের যে ভয়ঙ্কর জীবনযাপন সেটাও হয়তো ভুলে যেতে। মানে আমরা পেট দেয়ালে কোন জায়গায় ঠেকিয়ে ফেলা হয়েছে। আমি খুব বেশি কিছু আর বলতে চাই না। মুবাশশির যেটা বলছিলাম আমি খুবই একমত আর একটা ব্যাপারের সাথে, সেটা হলো আমাদের স্টোরি জুলাই অগাস্টের স্টোরি না, এটা দীর্ঘ লড়াই আছে। সঞ্জিদা তুলি যখন রাস্তায় নেমেছেন, দাঁড়িয়েছেন, মানুষের সামনে সাহসের প্রতীক যেমন হয়েছেন যে লড়াই করা যায় সবকিছুর পরে, এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে সরকারের বিভিন্ন এজেন্সি কি প্রবলেম করেছে, আমি যেহেতু মাঝে মাঝে তাদের ওখানে গেছি, তাদের সাথে কানেক্টেড হয়েছি, তাদের সম্পর্কে জেনেছি, আমি জানি আপনাদের মধ্যে কি কি সংকট হয়েছে। সবকিছুর পর ওই সাহস নিয়ে রাস্তায় দাঁড়ানো, এই প্রত্যেকটা সাহস যুক্ত হয়েছে আমাদের পরবর্তী লড়াইয়ের সাথে। আমি একমত, আমি বলার দরকার নেই। তারপর আমি জোর দেওয়ার জন্য বলছি তাদেরকে স্বীকৃতি দেওয়া, তাদের আর্থিক নিশ্চয়তা বিধান করা এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাদেরকে সম্ভব তাদেরকে খুঁজে বের করা। এবং ব্যাংকের ক্ষেত্রে যে প্রবলেম আছে খুবই মর্মান্তিক, তারপরও আমি বলতে চাই এই ব্যাপারটার ব্যাপারে সরকারের আশু পদক্ষেপ দেওয়া প্রয়োজনে আইনগত পরিবর্তন করে হলেও তাদেরকে দ্রুত এই সমস্যাগুলো থেকে বের করে নিয়ে আসতে হবে। আর তেমন কিছু বলার নেই। আপনারা ভালো থাকুন বলতে যাচ্ছে, আসলে ভালো থাকা সম্ভব কিনা আমি জানি না, সম্ভাবনা নেই হয়তো। তারপরও আপনারা ভালো থাকুন। আমরা নতুন বাংলাদেশে একসাথে ভালো থাকতে চাই। আপনারা অকল্পনীয় রকম বড় মূল্য দিয়েছেন, আমরা আপনাদের মাথায় তুলে রাখবে এই রাষ্ট্র, আমরা এটা দেখতে চাই। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহাঙ্গীর রহমানকে। গুম নিয়ে যখন কথা বলতে হয়, ছোট্ট একটা স্মৃতির কথা মনে করে দেওয়াটা জরুরি। আমি যেহেতু আইনের ছাত্র ছিলাম, গুমের পর আমার একটা রিসার্চ প্রপোজাল তৈরি করার কথা ছিল। ওইটা যখন তৈরি করতে গেলাম, বাংলাদেশে কতগুলো গুম হয়েছে এটা খোঁজার জন্য আমাদের মানবাধিকার কমিশনের শরণাপন্ন হয়েছিলাম। এবং ইন্টারেস্টিংলি যে ব্যাপারটা দেখতে পারলাম, আমাদের দেশে যারা গুম হয় সেই ব্যাপারটাই তৎকালীন মানবাধিকার কমিশন স্বীকৃতি দিত না। যে হাতে গোনা 2-3 জনকে স্বীকৃতি দিত, তারা সেটা বলারও তাগিদ অনুভব করতো না। আমাদের একজন শিক্ষক ছিলেন, তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তীতে 2023 সালে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে উনি কয়েকটা জায়গায় ডিফেন্ড করেছেন এবং উনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন। সেই চেয়ারম্যান থাকাকালীন অবস্থাতেও উনি এই গুমের বিরুদ্ধে কখনো উচ্চ বাচ্য করেননি। মানবাধিকার কমিশনের দায়িত্ব যাদের হাতে ছিল তারাই কখনো গুমের ব্যাপারে কথা বলার তাগিদ অনুভব করতো না। এটাই ছিল শেখ হাসিনার মেকানিজম।
তো আমরা এখন যার কথা শুনবো তাকে বাংলাদেশের সবাই চিনে, সম্ভবত বাংলাদেশের মিডিয়ায় প্রতিদিনের অত্যন্ত পরিচিত ফেস, কিন্তু তার একটা পরিচয় আছে। শফিকুল আলমকে অনেকেই ভাবতে পারেন যে উনি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। এটা হওয়ার আগে থেকেও উনি এই দেশের জনতার প্রেসের মুখ হিসেবেই কাজ করতেন। যে টাইমে তুলিয়াবাদের পরিচয় অনেকেই দিতেন না, শফিক ভাইকে দেখতাম ঘুরে ঘুরে উনি সেই খবরগুলো প্রচার করতেন। শুধু ঢাকাতে না, ঢাকার বাইরের খবর যেগুলো আছে, শফিক ভাইয়ের ভিলেজ ডায়েরি এবং ঢাকা ডায়েরির সাথে পরিচিত না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। তো এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে খুবই চমৎকার একটা কাজ হয়েছে। গুম বিরোধী যে আন্তর্জাতিক একটা কনভেনশন আছে সেটাতে সাইন করেছে। এটা খুবই প্রেইজওয়ার্দি একটা কাজ, কিন্তু একই সাথে আরেকটা কথা মনে রাখাটা জরুরি। কনভেনশন এগেইনস্ট টর্চার যেটা আছে, ক্যাট কনভেনশন, সেটাতেও আমরা সিগনেটরি, কিন্তু আমাদের দেশের এই টর্চার কি কমে গেছে? চাইল্ড কনভেনশনেরও আমরা সিগনেটরি, তাতে কি আমাদের দেশে কোনো উন্নতি হয়েছে? কাজেই উন্নতিগুলো যাতে এই কনভেনশনে সাইন করার ভেতরেই না থাকে। নতুন একটা বাংলাদেশে শুধুমাত্র কথা না, যারা গুম ছিল তাদের কিন্তু একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায়। বাংলাদেশে এই কালচারটা নাই। যাদের একটা চিরস্থায়ী ক্ষতি হয় তাদের কিন্তু মানসিক ক্ষতির জন্য একটা ক্ষতিপূরণ পাওয়া তারা ডিজার্ভ করে। তবে যাই হোক না কেন, আমরা আমাদের প্রেস সেক্রেটারি আছেন, তার মুখ থেকে তার দীর্ঘদিনের হিউম্যান রাইটস প্রোটেক্ট করার যে সংগ্রাম এবং সামনের দিনে যে অ্যাসপিরেশন, প্রত্যেকটা কথাই এবার আমরা শুনবো আমাদের সবার প্রিয় শফিকুল আলম ভাইয়ের কাছে। শফিকুল আলম ভাই, নিয়ে কিছু বলার আগে আমি জানি না আপনি জানেন যে আলেয়া বেগমের নাম শুনেছেন। আলেয়া বেগমই তো বরিশালে খুব উনি একটা খুব অন্ধকার রুমে থাকেন। ওনার দুইটা ছেলে, হ্যালো শোনা যাচ্ছে? ওই দুইটা ছেলেকেই গুম করা হয়েছে। ওনার কেউ নাই, ওনার বড় ছেলের বউ তার সাথে থাকতে, উনিও চলে গেছে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে অন্ধকারে আপনি কেন থাকেন? যে কি হয়তো একদিন আলো আসবে, একদিন আমি দেখতে পাবো। ওই বিএনপির যারা ছেলেরা তার জন্য কিছু চালা উঠে ওনাকে দেয়, উনি ওই আশায় আছেন। যে আমি যেন বেঁচে থাকি, আমি যেন একদিন আমার ছেলের মা ডাক্তার শুনি। ভয়াবহ গল্প। ওনার আমি জানি না উনি ঢাকায় আসছেন কিনা। উনি যদি আসে, আমার মনে হয় যে ওনার সাথে আবার একটু দেখা করে ওনার সাথে কথা বলার খুব ইচ্ছা। কেননা আমি জানি ওনার যে গুমের যে এটা আমার যে কেন যেন মনে হয় যে এটার সাথে র্যাব বা ওই সময়ের একজন নাম, আমি এখন নামটা বলবো না, সে সরাসরি জড়িত। সে ওই জায়গা থেকেই আসছে। শুধুমাত্র যে রাষ্ট্রকে করে, রাষ্ট্রকে সামনে রেখে পুরো একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ হয়েছিল বাংলাদেশে। হাসিনাকে সামনে রেখে একটা ভয়াবহ রকমের মাফিয়াতন্ত্র, একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ। সবাই যে যার মতো ভুল করছে আর উনি লেজিটিমাইজেশন হচ্ছেন। ভুল হচ্ছে, লেজিটিমাইজেশন হচ্ছে। মানে এই যে একটা ভয়ঙ্কর একটা সময় আমরা পার হয়ে গেছি, এটা আমরা বুঝি নাই। এবং এইটার সত্যিকারের বিদ্রোহের প্রথম ডাকটা মায়ের ডাক দিয়েছে। এই পুরো গভর্নমেন্ট যে একটা লেজিটিমেসি নাই, এটা যে ডিলেজিটিমাইজ একটা গভর্নমেন্ট, তার পুরোটাই যদি একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ। এই যে কিছু কিছু মানুষ তাদের স্বজন হারার বেদনা নিয়ে, তাদের স্বজনদের ছবি নিয়ে দাঁড়িয়ে থেকে প্রথম জানান। প্রথমে ওনারা 2-3 জন ছিলেন। আমরাও আসতে সত্যিকার অর্থে সংকোচ হতো। সাংবাদিকরা, অনেক সাংবাদিক, গভর্নমেন্টের প্রো গভর্নমেন্ট সাংবাদিকরা আমরা দেখেছি তাদেরকে নিয়ে হাসাহাসি করতো। গভর্নমেন্টের তরফ থেকে যারা একদম ভদ্রলোক, যাদের অনেক ডিগ্রি আছে, তারা পর্যন্ত তাদের এই যে কি ভূমধ্য মহাসাগরে যে ওরা হারিয়ে গেছেন, ডুবে মারা গেছে, অনেক গল্প করতো। কি যে ভয়াবহ একটা আমরা টাইম গেছে। এবং এই যে জুলাই আগস্ট যাই বলেন, সবকিছুর অনুঘটক এই আন্দোলন। মায়ের ডাককে সত্যিকার অর্থে আমি এজ এ ফরমার জার্নালিস্ট মনে করি মায়ের ডাককে স্বাধীনতার পদক দেওয়া উচিত। আপনারা
যারা এই যে লড়াই করছে, আপনাদের লড়াই থেকেই এই পুরো লড়াইটা ছড়িয়ে গেছে পুরো বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। আপনাদের যেই স্বজনহারা যে ছবিগুলো নিয়ে আমাদের বাবা মারাও জেনেছেন যে না আমার ছেলে মেয়েরাও হারিয়ে যেতে পারে, বাট এই রেজিমকে আমরা নামাবো, তারা ইন্সপায়ার্ড হয়েছে আপনাদের প্রত্যেকটা দাঁড়ানো থেকে। খুবই ছোট, আপনারা ভাবছিলেন যে আমরা যা করছি এটা কি মানুষ দেখছে, আসলে সত্য কি সমস্ত বাংলাদেশ দেখছি। আপনাদের দ্বারা সবাই ইন্সপায়ার্ড হয়েছিল এবং পৃথিবী দেখছিল, এবং তার ফলে দেখেন সেই 10ই ডিসেম্বর 2021 সালে ইউএস এই র্যাবের উপরে স্যাংশন দেয়। ওই প্রথমবারের মতো তারা আসলে ভয় পায়। এরপরে কিন্তু দেখেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং কমে গেছে, গুম একদম 1-2টা বোধহয় হয়েছে না হওয়ার মতো। তো এই জায়গাগুলো মানে মায়ের ডাক বা গুম নিয়ে যেই কাজগুলো আপনারা করেছেন সেটা পুরো জাতিকে জাগিয়ে তুলেছে, এবং জাতির মানে একটা গভর্নমেন্ট কি হওয়া উচিত আর একটা গভর্নমেন্ট কি সেটা জানতে পেরেছে। যে এই যে একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ শেখ হাসিনা যে একটা বড় রকমের মাফিয়া তন্ত্র চালাচ্ছে, এবং তার সাথে তো 1-2টা না, কয়েকশো বা কয়েক হাজার লোক একসাথে জড়ো হয়ে এই ক্রিমিনাল এন্টারপ্রাইজে জয়েন করেছে। আপনি দেখেন র্যাবের এরকম ওনারা অন্ধ, পুরো একটা গ্রুপ অফ পিপল অন্ধ হয়ে গিয়েছিলেন যা করতেছে সেটা মানে এই কোথায় মানে মানে এটা কেউ যদি ফিরে দেখে যে বাংলাদেশটা কি এইরকম কি একটা ভয়ানক একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ কি চলে পৃথিবীতে। তা আমি আবার বলতে চাই বাংলাদেশে যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারেনি, এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না। তাদের জন্য পলিটিক্স আপনি আর্জেন্টিনায় দেখেন, আপনি চিলিতে দেখেন, আপনি পেরু বা অন্যান্য ওই পুরো ল্যাটিন আমেরিকা দেখেন, কেউ গুম করে পার পায় না, বাংলাদেশেও পার পাবে না। প্রত্যেকটা গুমের অ্যাকাউন্ট নেওয়া হবে, প্রত্যেকটা গুমকে আমরা ধরে রাখবো, এবং এই গল্পগুলো পুরো বাংলাদেশের আকাশে বাতাসে থাকবে, ওয়ালে ওয়ালে থাকবে। আপনি যেরকম ওয়ালে ওয়ালে সবাই ছেলে মেয়েরা লিখে দিয়েছে আমি কে তুমি কে, বিকল্প আমি তুমি আমরা, সেরকম আপনাদের গল্পগুলো সব জায়গায় লেখা হবে। আমরা আশা করছি যে আপনাদের সমস্ত কিছু এই যে গুমের পুরো জিনিস আমরা যে জাদুঘরটা করছি গণভবনে সেখানে সংরক্ষিত হবে। আর আপনারা যারা এত বছর ধরে ফাইট করছেন, আমার স্মরণবদ্ধ অনুরোধ, আপনারা ফাইট থেকে এক চুলো নড়বেন না। আপনাদের যে দাবি, আপনাদের যে স্বজনহারা, আপনাদের ছেলে, আপনাদের যে বাবা ভাই বোন ছেলে মেয়ে যারা যেখানে হারিয়েছে সেই জায়গাগুলো খোঁজার দায়িত্ব আমরা যেমন নিয়েছি আপনারাও নেবেন, আপনারা আমাদের সাথে থাকেন। আমরা এটার জন্য একটা প্যানেল করেছি, আমরা এটার জন্য একটা কমিশন করেছি, তারা প্রত্যেকটা কেস 1টা 2টো 3টা 4টা করে দেখছে, এবং আপনাদের গুলো আমরা জানতে চাবো যে কি হয়েছিল, সুমন ভাইয়ের কি হয়েছিল। আমি সুমন ভাইদের বাসায় ভাড়া ছিলাম অনেকদিন, উনি একটা প্রাণবন্ত মানুষ ছিলেন, এবং ওনার মা যখন হারিয়ে গেলেন সুমন ভাই, ওনার মা একটা বছর একদিনও উনি বাদ দেন নাই, একটা দিনও বাদ দেন নাই উনি র্যাবের ওখানে যেতেন না। ওনাকে প্রতিদিন ভুল বুঝানো হতো, প্রতিদিন র্যাবের কোনো কমান্ডার বলতে যে না আমরা দেখছি, উনি একটা দিনও মিস করেন না। হাজেরা খাতুন এর যে স্ট্রাগল, ওনার 2 মেয়ে, ওনার মেয়েদের যে স্ট্রাগল, আপনারা এখানে যারা সহযোগ দাঁড়িয়ে আছেন, আমি যাদেরকে দেখছি এদেরকে আমি মনে হয় গত 7 বছর 8 বছর ধরে দেখছি, সেই 2014-15 থেকে দেখছি। আপনাদের স্ট্রাগল লিজেন্ডারি, বাংলাদেশে এরকম স্ট্রাগল কেউ করেনি। আপনাদের ফাইট সত্যিকার অর্থে এটা একটা রূপকথার ফাইটের মতো, এরকম একটা ফাইট বাংলাদেশের মানুষ করবে সত্যিকার অর্থে। আপনারা আপনাদের স্বজনদের জন্য ফাইট করেন, পুরো বাংলাদেশ যাতে সেফ থাকে, বাংলাদেশে যাতে হিউম্যান রাইটসটা সারা জীবন আপহোল্ড থাকে সেটার জন্য ফাইট করেছে। বাংলাদেশকে আপনারা একটা নিরাপদ জায়গা বানানোর লড়াই ছিলেন, এবং সেই লড়াইটা এখনো জারি আছে। আমরা আশা করি এটা আপনার সামনে আরো জারি আছে।
আমাদের গভর্নমেন্ট আসার পরে আপনারা জানেন যে গুম বিরোধী আমরা ইন্টারন্যাশনাল কনভেনশনে সাইন করেছি, একটা প্যানেল কাজ করেছে, প্যানেল কমিশন কাজ করছে এবং তারা যে সমস্ত গল্প এসে বলছে, তারা কিছুদিন আগে প্রফেসর ইউনুসের সাথে কথা বলছিলেন, সেখানে আমরা যেই ঘটনাগুলো দেখছি যে প্রথমত আমরা তো হিউম্যান রাইটস গ্রুপগুলো বাংলাদেশি তারা বলতো যে 600-700 জন গুম হয়েছে, এখন ওরা বলছে যে 1600 থেকে 2000 জন ওরাই পাচ্ছে যে কমপ্লেন, এবং তাদের মনে হয় সব মিলে, বিকজ অনেকে এখনো ভয়ের চাদরে ঢাকা আছে, ভয় থেকে বের হতে পারছে না, এবং এই ভয় 1-2 জন করে আসছে। আমরা যেটা ধারণা করছি, ওরাও ধারণা করছে যে এই গুম হওয়া মানুষের সংখ্যা 3.5 থেকে 4.5 মতো হবে। ভয়াবহ নাম্বার, আপনি বুঝেন কি কি ভয়াবহ একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ তারা চালিয়েছে। এবং এই পুরো কাজটার মূল উদ্দেশ্যটা কি ছিল? পুরো বাংলাদেশকে একটা ভয়ের চাদরে আটকে রাখা, কেউ যেন মুখে থেকে একটা কথা না বলতে পারে, কেউ যেন তাকে মানে চ্যালেঞ্জ না করতে পারে, এবং এক ধরনের একটা এইখান থেকে আপনি যে তাকে চ্যালেঞ্জ করার যে জায়গা তৈরি করবেন সেটা না। অপোজিশন বলেন, ডিসিডেন্ট ভয়েস বলেন, এমন কেউ নাই যে বাদ যায় না। পরবর্তীতে যেটা হয়েছে যে লোকগুলো এই কাজগুলো করছেন তারা দেখুন যে এটা তো করা যায়, তখন তারা নিজের পার্সোনাল ইন্টারেস্টেও অনেককে গুম করেছে। এই লোকটা গুম করে দিলে তার হয়তো পার্সোনাল বেনিফিট হবে, সেগুলোর ইনস্ট্যান্সও আমরা পাচ্ছি। এবং অনেকে গুম তো হয়েছে, গুম হওয়ার পর তাদেরকে ওই পারেও পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে আপনি ক্রিমিনাল এন্টারপ্রাইজের ব্যাপারটা দেখেন, সে শুধুমাত্র সুখরঞ্জন মালি শুধু ঢাকায় গুম হননি, ওনাকে পরবর্তীতে পাওয়া গেল ইন্ডিয়ার একটা জেলে। কেমন গেলেন? সালাউদ্দিন তো ছিলেন, সালাউদ্দিন অনেক হাই প্রোফাইল কেস, সেই জন্য আমি বললাম না। আরো ওই প্যানেলের কাছে আরো 3-4টা কেস এরকম এসছে, তারা এটা জানিয়েছে। আমরা এগুলোর সত্যিকার অর্থে আমরা প্রত্যেকটার বিচার করতে চাই, আমরা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের এটা অঙ্গীকার যে বাংলাদেশের প্রত্যেকটা গুম আমরা এটা ইনভেস্টিগেট করব এবং এটার আওতায় বিচারে আসবে যারা যারা জড়িত ছিল। আমরা এটা খুব কষ্টসাধ্য একটা কাজ, কিন্তু সেটার জন্য আমরা কাজ করছি, আমাদের গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করছে। এটা আমাদের টপ প্রায়োরিটি। এটা গুমের ইনভেস্টিগেট করা, গুমের প্রত্যেকটা ঘটনাকে বের করা, এবং এই গুমের যারা লোকগুলো যেখানে রাখা হতো আয়নাঘর, এই আয়নাঘরকে ডেমোলিশ করা এবং মানুষের সামনে তুলে ধরা, এটা আমাদের টপ। এটা আমাদের জেনারেশনকে জেনারেশন এই গল্পগুলো জানতে হবে। তারা দেখবে যে কি ভয়াবহ রকমের একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ ছিল 2009 থেকে 2024 পর্যন্ত। আমি বেশি কিছু করবো না, উনি যেই কথা মুবাশশির হাসান বললেন, জাহেদ ভাই বললেন, আমি এই মেসেজগুলো নিয়ে আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে বলবো যে অ্যাকাউন্টসের কথা এসছে, আপনাদের কম্পেনসেশনের কথা এসছে। আমরা এই পুরো জিনিসটা, আমি তো অ্যাজ এ মানে মেসেজ ক্যারিয়ার হিসাবে আমি এই মেসেজটা ওনাদের কাছে দিব। তা আমি আশা করি যে এই বিষয়ে ওনারা ক্যাবিনেট কাউন্সিল অফ অ্যাডভাইজার ডিসিশন নেবেন। আর বেশি অ্যাড করার মতো তেমন নাই। আমি মনে করি আমাদের ফাইট এখানে শেষ হয়নি। বাংলাদেশে আমরা সবাই যে ফাইটটা করছি, এমন একটা দেশ আমরা চাই যে দেশে হিউম্যান রাইটসটা সবার ক্ষেত্রে আপলোড হবে। এটা শুধুমাত্র পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট না, যারা ডিসিডেন্ট ভয়েস আছে, মাইকেল চাকমার মতো লোক আছেন যারা বাংলাদেশে ক্ষুদ্র ছোট ছোট গ্রুপকে রিপ্রেজেন্ট করেন, তাদের ভয়েস আছে। আমরা যেন কাউকে ভুলে না যাই। হিউম্যান রাইটস যেন সবার জন্য অ্যাপ্লিকেবল হয়, প্রত্যেকটা লোকের জন্য। সবার হিউম্যান রাইটসের ক্ষেত্রে যেন আমরা সবাই এক কাতারে দাঁড়াই, শুধুমাত্র আমার জন্য না। যে লোকটাকে আমি ঘৃণা করি তার হিউম্যান রাইটসের জন্য আমি যেন দাঁড়াই, তাকেও যেন কেউ গুম না করে। আমি যেন ওই গুমের, তার গুম, তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা তার হিউম্যান রাইটস থেকে আন্ডারমাইন করা বা এটাকে হিউম্যান রাইটস থেকে হার্ম করা,
সেই জায়গায় যেন আমরা কোনো সম্মতি উৎপাদন না করি। আমরা গত 15 বছর এটা দেখেছি যে যখনই কেউ গুম হয়েছে, এই গুমটাকে জাস্টিফাই করার জন্য আমাদের যারা অনেক জ্ঞানী গুণী লোক এরাও এটাকে জাস্টিফাই, এইটাকে সম্মতি উৎপাদন করেছে। একটা কাজটাকে তারা আরো প্রশংসার দিকে লিখেছে যে না, ওই লোকটা গুম হওয়ার যোগ্য। আমরা যেন মনে করি না যে কেউ বাংলাদেশের কেউ যেন গুম না হতে হয়। আমি যদি বিরুদ্ধবাদী কথা বলি, তাকেও যেন তার হিউম্যান রাইটসটাও যেন আমরা দেখি। আপনারা যারা এটা নিয়ে বলবেন, আপনারা বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠী যারাই হিউম্যান রাইটসে অ্যাফেক্টেড হয়েছে তাদের সবার কথাই বলবেন, তাহলে বাংলাদেশটা নিরাপদ হবে। শুধুমাত্র আমরা যারা আছি, আমরা আমাদের জন্যই নিরাপদের বাংলাদেশ চাই না, আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা গ্রুপের জন্য, প্রত্যেকটা মানুষ তার এথনিসিটি হোক, তার জেন্ডার হোক, তার কালার হোক, তার রেস হোক, যে যেভাবে হোক, তার যেই ভিন্ন ধর্মই হোক না কেন, তাদের সবার জন্য যেন আমরা দাঁড়াই। আপনারা যেভাবে গত 15 বছর, যত 2015, 2014 সাল থেকে যেভাবে দাঁড়িয়েছেন গত 10 বছর, আপনারা সবার জন্য দাঁড়াবেন। মায়ের ডাক বাংলাদেশের সবচেয়ে হিউম্যান রাইটসের জন্য সবচেয়ে নাম্বার 1 এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হিউম্যান রাইটস গ্রুপ হয়ে উঠুন, সেই প্রত্যাশা। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাচ্ছি শফিকুল আলম ভাইকে। তার কণ্ঠ দিয়ে যে প্রত্যাশাটা আমরা শুনলাম, যারা গুমে শিকার হয়েছেন তাদের প্রতি যে সমব্যথী তিনি হয়েছেন, সেই প্রত্যাশাটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়বে, সেই প্রত্যাশাটাই রইল। এ পর্যায়ে আমরা কয়েকটা প্রশ্ন নিব আমাদের প্যানেলিস্টদের উদ্দেশ্যে। যদি কোনো প্রশ্ন থাকে ফ্লোর আমি ওপেন করে দিব, তবে তার আগে একটা ছোট্ট শর্ত আছে। যে প্রশ্ন আসবে, যেহেতু আমাদের প্রোগ্রামটা হলো গুম বিষয়ক, প্রশ্নটা যাতে অ্যাবসলিউটলি গুম বিষয়ক প্রশ্নই থাকে। ফ্লোর ওপেন করে দেওয়া হলো, আমাদের একজন ভলান্টিয়ার থাকবে, যারা প্রশ্ন করতে চান তারা হ্যান্ড রেইজ করলে আমরা প্রশ্নটা নিব।